কে শুভেচ্ছা। আমাদের এই আমরা এখন যেখানে আসলে অবস্থান করছি, আমি একসময় এখানকার মুকসুদপুরের যে চান্দারবিল এই অঞ্চলে কাজ করতাম এবং মুকসুদপুরের বাসুদেবপুর, উজানি, মহাটালি, আমি গ্রামগুলোর নামগুলো আসলে লিখেছিও। আজকে আবার রাহুথর, বাঁশুড়িয়া, বন্যাহাটি, ওরাকান্দি, এই গ্রামগুলোতে আমি দীর্ঘদিন আসলে আমার কাজের একটা অভিজ্ঞতা আসলে আছে। আর এই অঞ্চলটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ অন্য আরেকটা জায়গা থেকে, সেটা হচ্ছে এই অঞ্চলটা একটা ডিপ ওয়াটার রাইস ভ্যারাইটির, আমরা বলি আমাদের ভাষায় আতুর ঘর। মানে আমি যদি একাডেমিক্যালি বলতে চাই তাহলে আসলে আমাকে বলতে হবে সেন্টার অফ অরিজিন। এটা সব ডিপ ওয়াটার রাইসের নয়, কিন্তু দীঘা ধানের, দীঘা বলে এক ধরনের ধান আছে। অনেক ধরনের দীঘা ধান আছে, যেমন লক্ষ্মী দীঘা, হিজল দীঘা, ঝুল দীঘা। অনেকটাই হিজল গাছ পানিতে যেভাবে আসলে থাকতে পারে শক্ত হয়ে, ঠিক এইভাবে থাকতে পারে। আবার ঝুল দীঘা ধানটা যখন আসলে ধানের শীষ আসলে পেকে যায়, তখন এটা ঝুলে পড়ে আসলে পানির মধ্যে, মানে যে কারণে এটা ঝুল দীঘা। তো এই ধানটা এই অঞ্চলের একটা বিশেষ ধান, মানে এই অঞ্চলে যেহেতু বিল অঞ্চলে, তার চাইতেও বিশেষ হচ্ছে যে আমি যখন কাজ করতে আসছিলাম তখন এই এলাকার মানুষেরা খুবই বিরক্ত ছিল, কারণ এই এলাকায় প্রচুর ইঁদুরের উপদ্রব বেড়েছিল, প্রচুর ইঁদুর। কেন আসলে এত ইঁদুর, তারা বলতেছে যে এই অঞ্চলের আবার একটা আদি কৃষি মানে অভিযোজন কৌশল আছে, যেটাকে ধাপ বা গাউটা চাষ বলে। এটা মূলত আগে হইতো আপনার এই দীঘা ধানের আগে যেটা হতো আর কি, দীঘা ধানের নাড়া দিয়ে একটা ভেলা স্তূপ তৈরি করে পানির উপরে, এটা একটা ভাসমান জমি। এবং আপনারা হয়তো আর কি দীঘা ধানের নাড়া দিয়ে একটা ভেলা স্তূপ তৈরি করে পানির উপরে, এটা একটা ভাসমান জমি। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে জাতিসংঘ এটাকে মানে ন্যাচারাল হেরিটেজ ঘোষণা করেছে, মানে এই বিষয়টাকে কৃষি ঐতিহ্য ঘোষণা করেছে। যদিও এটা পিরোজপুর বরগুনা অঞ্চলের জন্য ঘোষিত হয়েছে, কিন্তু এই অঞ্চলে এই ভাসমান চাষটা আছে। এটাকে ফ্লোটিং এগ্রিকালচার, এবং এই জলবায়ু পরিবর্তনের এই সময়ে এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোজন বলা হয়েছে। তো এই অঞ্চলের মানুষের এটা একটা আদি উদ্ভাবন, এই একদম এই অঞ্চল থেকে তৈরি হয়েছে। কিন্তু যখন ইঁদুরের উপদ্রবটা বলছে, তারা এখন বেশিরভাগ আমাদের আরফাজ স্যার যেটা বললেন, সেটা কচুরিপানা ব্যবহার করছে। তো কচুরিপানা ব্যবহার করার ফলে কচুরিপানার যখন আসলে ধাপটা তৈরি করতেছে, ইঁদুর গিয়ে কচুরিপানার ভিতরে বাসা তৈরি করছে, যেটা আগে দীঘা ধানের ধাপে তৈরি করা সম্ভব ছিল না ইঁদুরের পক্ষে। তো এটা তো আসলে প্রচুর বেড়েছে ইঁদুর, যে সম্পর্কের নাম আসলে হয়তোবা কনফ্লিক্ট। কনফ্লিক্টও সম্পর্কের একটা ধরন, কিন্তু এটা আসলে একটা বিপজ্জনক পরিস্থিতি, মানুষ ইঁদুর মেরে ফেলতে চাইছে, এইরকম একটা পরিস্থিতি। আবার ওই এলাকায় কিছু মানুষকে পাওয়া গেল, মানে ওই পুরো অঞ্চলটাকে বলতেছি, যে তারা বাগদি এবং জেলেদের মধ্যে কিছু মানুষ, খুবই কম, কিন্তু বাগদি, যাদের কাজ ছিল ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে আনা। এবং তারা অনেক ধান, যেমন ঝুল দীঘা বা ভজন ধানের মতো ধান, যেগুলো আপনার কয়েক বছরও যদি ইঁদুরের গর্তের মধ্যে থাকে, তাও আসলে ধান ভালো থাকতেছে। মানে এই পেশাটাও আসলে তখন ছিল না, মানে কারণ ইঁদুর তো আর গর্তের মধ্যে, মাটির গর্তের মধ্যে গিয়ে ধান রাখতেছে না, ইঁদুর তো কচুরিপানার মধ্যে চলে আসছে। আচ্ছা, আমরা আলাপটা এই কারণেই শুরু করলাম, এই অঞ্চলের একটা মানুষের নতুন সমস্যা দিয়ে, যে সমস্যাটা তৈরি হয়েছে মানুষের কারণে। এটা কেন আসলে মানুষের কারণে তৈরি হয়েছে, আমরা আলাপটা এই কারণেই শুরু করলাম, এই অঞ্চলের একটা মানুষের নতুন সমস্যা দিয়ে, যে সমস্যাটা তৈরি হয়েছে মানুষের কারণে। এটা কেন আসলে মানুষের কারণে তৈরি হয়েছে, কারণ এটার মূল সমস্যা হয়েছিল কচুরিপানা এই অঞ্চলের বিল না, মানে এই বিল অঞ্চলের কোনো গাছই না কচুরিপানা। এটা একটা অন্য এলাকা থেকে আসলে আসছে, অন্য এলাকা থেকে এসে সে এই এলাকার ইঁদুর এবং মানুষের সাথে কোনো মানে তার আগের যে একটা সম্পর্ক সেটা তৈরি করতে পারেনি, সে সম্পর্ক তৈরি করেছে একটা কনফ্লিক্টের সম্পর্ক, একটা কনফ্লিক্ট রিলেশন তৈরি করেছে সেই ইঁদুর, মানে এই ইঁদুরের সাথে তৈরি হয়েছে, মানে কচুরিপানা এটা তৈরি করতে পারছে এখানে, কারণ কচুরিপানার পরিমাণ এখানে অনেক বেড়ে গেছে। তো এই পরিস্থিতিটা, মানে এই যখন পরিস্থিতি, তখন কৃষি বিভাগ ঘোষণা দিয়েছে যত বেশি ইঁদুরের লেজ কেটে আপনি জমা দিতে পারবেন, তত বেশি টাকা আপনাকে দেয়া হবে। ইঁদুরের লেজ কাটার ভিতর দিয়ে যে এই সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব নয়,
এটা কিন্তু এখানে মূল সমস্যা হইতেছে আসলে কচুরিপানা, এটা ইঁদুরের লেজ কাটলে হবে না। মানে ইঁদুরের লেজ কেটে এটা সমস্যার সমাধান আপনি কখনো করতে পারছেন না। ঠিক একই রকমের একটি ঘটনা 2007-এ ঘটেছিল, 7-8-এ বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এটা পুরা মানে মিজোরাম অরুণাচল বর্ডার বেল্টে হয়েছে। এটাকে বাংলায় মিডিয়া লিখেছে ইঁদুর বন্যা, আর রেড ইনফেস্টেশনও লিখেছে আসলে ইংরেজিতে যখন লিখছে, আবার অনেকে রেড ফ্লাডও লিখছে। তো এই ঘটনাটা হয়েছে যে আপনার বাঁশ গাছে যখন ফুল হয় তখন ইঁদুরের সংখ্যা বেড়ে যায়, ইঁদুর বাঁশের সমস্ত ফুলগুলো মানে ফলগুলো খেয়ে ফেলে, ইঁদুরের প্রজনন বেড়ে যায় এবং প্রচুর ইঁদুর যারা সবকিছু খেয়ে ফেলে। এবং এই ইঁদুর বন্যাটাও আসলে এক ধরনের ইকোলজিক্যাল ফেনোমেনা, মানে এটা ঘটবেই, 30-40 বছর পর পর এরকম ঘটবে, এটা আমি আপনি কেউ আটকাইতে পারবো না। মানে এইরকম পরিস্থিতিটা, এটা ইঁদুরের লেজ কাটলে এই সমস্যার সমাধান হবে না। এখন এটা খুবই আসলে একটা কলোনিয়াল যে আপনারা ইকোলজির বাংলা করছেন আসলে প্রতিবেশ, কিন্তু আমরা আসলে তাদেরকে বলতে চাই যে এটা আসলে অনেক বেশি ডিকলোনাইজ করা হইতেছে, যে আমরা প্রতিবেশীর কনসেপ্ট থেকেই প্রতিবেশকে বুঝতে পারি। কারণ আমি তো প্রতিবেশীর কনসেপ্ট আমার আছেই আমার মধ্যে। আমি তো যখন গ্রামে থাকি তখন আমি বলি আমার প্রতিবেশী কে, আমার প্রতিবেশী মানুষ, আমার প্রতিবেশী গরু ছাগল, একটা গাছ, এরা তো আমার প্রতিবেশী। আমি আসলে একটা জায়গাতে গিয়েছিলাম, আপনার এটা মৌলভীবাজারে। তারা মূলত ঢোল বানায়। তো তারা ঢোল বানান এবং ঢোল তৈরি করার জন্য তারা আম গাছ কিংবা হচ্ছে যে আপনার কাঁঠাল গাছ ব্যবহার করেন। তো যিনি ঢোল বানান তিনি হইতেছে যে আপনার অনেক প্রবীণ একজন লোক। তো ওইখানে একটা মেলা হইতেছে, তার নাতির জন্য একটা প্লাস্টিকের ঢোল কিনে নিয়ে আসা হয়েছে। সেখানে একটা মেলা হইতেছে, তার নাতির জন্য একটা প্লাস্টিকের ঢোল কিনে নিয়ে আসা হয়েছে। সো ওই লোকটা ঢোল বানাইতো, মানে যে লোকটা ঢোল বানায়, মানে ঢোলের কারিগর উনি, ওদেরকে শব্দকর বলে, কিন্তু তার নাতির জন্য একটা প্লাস্টিকের ঢোল কিনে নিয়ে আসছে, একটা খেলনা ঢোল। এখন যখন খেলনা ঢোলটা কিনে নিয়ে আসছে তার নাতির জন্য, নাতি তো জানছে না যে এই ঢোলটা কে বানিয়েছে এবং আসলে কোথা থেকে বানাইছে, কিচ্ছুই সে জানছে না। এবং এই যে প্লাস্টিকের ঢোলের বাজনার সাথেও সে সম্পর্কিত না। আর তার যে দাদু যে ঢোল বানাইছিল, সে জানছিল যে এই উঠানে একটা আম গাছ আছে, এই আম গাছ লাগাইছিল যে করুণার মা, করুণাকে, করুণা তার মেয়ে, তার বউ আসলে এই আম গাছ লাগাইছিল। এই আম গাছে এই আম কোথা থেকে আসছিল, এই আম হইতেছে করুণার বাবা আসলে বেড়াইতে আসছিল যে তখন নিয়ে আসছিল। এটা করুণাদের বাড়ির আম গাছ, করুণাদের বাড়ির একটা আম গাছ আসলে বড় হয়েছিল, এটার সাথে তাদের কত স্মৃতি। এই আম গাছে কেউ হয়তো কোনো তারপরে গাছটিকে আসলে কেটে ফেলতে হয়েছিল। সেই গাছ দিয়ে যখন আসলে একটা বাদ্যযন্ত্র বানানো হচ্ছে, এই বাদ্যযন্ত্র শুধু সাধারণ কোনো বাজনাই তৈরি করে না, এই যে লোক এটি আসলে বানিয়েছেন তার জন্য আরো অনেক ধরনের স্মৃতি বিস্মৃতি তৈরি করে। এই যে স্মৃতি বিস্মৃতি, একটি গাছ তার সাথে বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রের বাজনা কোনো একটা কীর্তনের মধ্যে আরো অনেক মানুষকে অন্যভাবে আসলে কমিউনিকেট করে, এই প্রত্যেকটা জিনিসকে মিলে একটা আসলে ইকোসিস্টেম তৈরি হয়। এখন এই লোকটা কিন্তু একটা এমন কিছু তৈরি করেন নাই যেটা গিটারের মতো জিনিস, কারণ এটা তার না। আসলে গিটার কোনো না কোনো একটা ইকোসিস্টেমে স্থানীয় বাদ্যযন্ত্র, গিটারও রিলেট বা কমিউনিকেট করে তার কমিউনিটিকে, মানে তার প্রতিবেশীকে। তার মানে প্রতিবেশ বলতে আমরা বুঝবো যে আমাদের চারপাশে যারা আছে। এখন যারা বলতে আমরা আসলে কাকে বুঝবো, মানে আমরা মানুষেরও রিলেট বা কমিউনিকেট করে তার কমিউনিটিকে, মানে তার প্রতিবেশীকে। তার মানে প্রতিবেশ বলতে আমরা বুঝবো যে আমাদের চারপাশে যারা আছে। এখন যারা বলতে আমরা আসলে কাকে বুঝবো, মানে আমরা মানুষ, গাছপালা, পশু পাখি, এদেরকে তো আসলে দেখতে পাই, এদেরকে আসলে বুঝতে পারি, কিন্তু আমরা যাদেরকে দেখতে পাই না, আমরা দেখতে পাই না এরকম অনেক কিছু তো আছে। আমরা করোনা ভাইরাসকে তো দেখতে পাইনি, কিন্তু 3 বছর তো করোনা ভাইরাস আমাদেরকে দেখাইছে যে কিভাবে আসলে চলতে হবে, তাই না? যে আমরা তো তাকে দেখতে পাই না। তো অনেক অণুজীব আছে যাদেরকে আসলে আমরা দেখতে পাই না। আমরা যদি 1 চামচ মাটি নেই, এখানে প্রচুর জীবন্ত জিনিস থাকে, অনেক অণুজীব থাকে যাদের সাথে আমাদের সম্পর্ক আছে। আমরা যখন দই খাই সেখানে প্রচুর অণুজীব থাকে। আমরা যখন কাসুন্দি খাই, আমি ঠিক জানি না, অনেকে জানি না কাসুন্দি, আচ্ছা কাসুন্দি সরিষা দিয়ে বানানো ফার্মেন্টেড ফুড, কিংবা আমরা যদি পান্তা ভাতও খাই এটাও ফার্মেন্টেড ফুড। তো এই যে যায় না,
কিন্তু আমরা এদের মাধ্যমে বড় হয়েছি। যেমন আমরা জানি আমাদের রূপকথার মধ্যে আছে পঙ্খিরাজ ঘোড়া, আমরা কি কেউ কোনোদিনও দেখেছি? আমরা তো দেখিনি। আমরা ব্যঙ্গমা ব্যঙ্গমী কোনোদিনও আসলে দেখিনি। আমরা হাট্টিমা টিমটিম কোনোদিনও দেখিনি। কিন্তু ব্যঙ্গমা ব্যঙ্গমী আর পঙ্খিরাজ ঘোড়া ছাড়া আমি তো আমার জীবনই কল্পনা করতে পারি না, কারণ এটার মাধ্যমে আমি বড় হয়েছি। আমি এই মেটাফোর চিন্তা করতে চাই যে পঙ্খিরাজের মতো কোনো কিছু আসলে আছে। এই মেটাফোর আমাকে আমাদের কোন একটা ধানের মেটাফোর তৈরি করেছে। আমাদের একটা আমন ধান আছে যে ধানের নাম পঙ্খিরাজ। এই ধানটার দুইটা পেলিয়া থাকে, মানে ধানের প্রত্যেকটা ধানেরই থাকে, যেটা ধানের তুষের সাথে আসলে চলে যায়। এই পঙ্খিরাজ ধানের পেলিয়া দুইটা অনেক বড় থাকে। যারা এই ধান চাষ করেন তারা বিশ্বাস করেন এই ধান যদি অনেক পেকে যায় আর এই ধান যদি না কাটা হয় তাহলে সে পঙ্খিরাজের মতো উড়ে চলে যেতে পারে, কারণ এই ধান বাতাসে ভাসতে পারে। সেটা এমনিতে ন্যারেটিভ তৈরি হইল, যে ন্যারেটিভটা আমাকে বড় হইতে উৎসাহিত করছে আসলে, যে এই অঞ্চলে, এই মাটিতে, এই ভূমিতে, এই পানিতে, এইখানকার গাছপালার সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে। তো এই বিষয়গুলোকে আমরা আসলে বলছি যে মানে প্রাণ বৈচিত্র্য, মানে প্রাণের বৈচিত্র্য। সেটা দেখা যাক কিংবা না দেখা যাক, তার সকল কিছুর সমাহার। কিন্তু যেটা বিলং করে না এরকম কোনো কিছু নাই। কারণ বিলং করে না এরকম কোনো কিছু জিনিস তো আমরা কল্পনাই করতে পারি না। আমরা তো জানি না আসলে মঙ্গল গ্রহে কি আছে, এটা আমরা জানি না। তো মঙ্গল গ্রহে যে কিছু আছে কিনা জানি না, এই কনসেপ্টে আমরা বিলং করি। তো এটা আসলে আমাদের এই প্রাণ বৈচিত্র্যেরই অংশ। এখন আমরা যখন এই প্রাণ প্রকৃতির কথা আসলে বলি তখন বেশ কিছু হিসাব আমরা দিই। যেমন আমরা বলি মানে বাংলাদেশের শক্তিটা আসলে কোথায়। আমরা সবসময় বলি বাংলাদেশের মূল শক্তি তার বৈচিত্র্য, তার প্রাকৃতিক কথা আসলে বলি তখন বেশ কিছু হিসাব আমরা দিই। যেমন আমরা বলি মানে বাংলাদেশের শক্তিটা আসলে কোথায়। আমরা সবসময় বলি বাংলাদেশের মূল শক্তি তার বৈচিত্র্য, তার প্রাকৃতিক বা সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য কিরকম, খুব সংক্ষেপে যদি আমরা বলি, বাংলাদেশে একসময় প্রায় 18,000 জাতের ধান ছিল। এটা ধান বিজ্ঞানী হেক্টর ওনার একটা লেখায় বলেছিলেন। কিন্তু 1982 সনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশি ধানের জাত নামে একটা বই প্রকাশ করে, যে বইতে 12,000-এরও বেশি বাংলাদেশের আমন, আউশ ও বোরো মৌসুম, 3টা মৌসুমের ধান জাতের শুধু নাম আছে। কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে লিখেছিল, যেটা নিয়ে আমার সাথে অনেক বিতর্ক হয়েছে এবং আমার লেখার অফিসিয়াল প্রতিবাদও তারা জানাইছে। তাদের ওয়েবসাইটে লেখা ছিল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রায় 8,000 জাতের ধান সংরক্ষণ করছে। আমি ক্লেম করেছিলাম ধান মানুষের মতো একটা বিষয়। আমরা কি কোনোদিনও বলি 3.5 জন মানুষ বা প্রায় 9 জন মানুষ? এটা কি হয়? মানে মানুষ তো একটি ব্যক্তি সত্তা, ধান একটা ব্যক্তি সত্তা, তাকে তো গোনা যায়। তাহলে এটা প্রায় হয় না, প্রায় 8,000 হয় না। এটা 8,000 হবে, 7,999 হইতে পারে, 8,001 হইতে পারে। তখন তারা আসলে একটা জিনিস তারা আসলে ঢাকতে গিয়েছিলেন, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমরা যে জার্মপ্লাজম সেন্টার বলি, যেখানে ধানের বীজ রাখা হয়, জার্মপ্লাজম সেন্টারগুলোতে ধানগুলা তরল নাইট্রোজেনের মধ্যে রাখা হয়। এইভাবে ধানকে মানে আপনার প্রাকৃতিক বিবর্তনের প্রক্রিয়ায় মেরে ফেলা হয়। এটাকে বলা হয় ইভোলিউশনারি ডেড। এই ধান লাগাইলে আবার ধান হবে ঠিকই, বাট বিবর্তনে এটা মৃত। বিবর্তনে কেন মৃত? বিবর্তনে কেন মৃত? যেমন লক্ষ্মীদিঘার ধানটি উনি লাগিয়েছিলেন মানে এই 2014-তে, তারপরে ওনার হয়তো বা বাচ্চা লাগাইছে বা এখান থেকে নিয়ে আরো কোনো একজন নারী লাগাইছে। তো এই ধান এই যে প্রতি বছর বিলের নতুন পানি পাইছে বা কখনো খরা মোকাবেলা করেছে, কখনো শীত মোকাবেলা করেছে, কখনো আসলে দেখছে যে এই ফ্যামিলিতে প্রচুর ঝগড়া হয়, মানে এইগুলা ধান আসলে মনে রাখতে পেরেছে। ধানের একটা জেনেটিক কোড আছে, এই কোড ন্যাচারালিও আছে, কালচারালিও আছে। মানুষের জেনেটিক কোডের মতো ধানের জেনেটিক কোডও স্বরলিপি, আমরা যেভাবে গানের স্বরলিপি করি, মানে প্রত্যেকটা প্রাণ, মানে এই শুধু মানুষ নয়, মানে প্রতিটি প্রাণ তাদের জিন স্বরলিপিতে লিখে রেখেছে আগে কি কি ঘটনা সে দেখেছে, কারণ এটা তার দিনলিপি, এটা তার ডায়েরি। এখন যখন এই ধানকে বন্দি করে ফেলা হইলো, সাপোজ আমি বন্দি করে ফেললাম,
মানে এই জার্নপ্লাজম সেন্টার থেকে এই মাটিতে, তখন সে এখানে নতুন, আবার নতুন, সে তার মিসিং মানে এতগুলা মানে বছর আসলে তার মিসিং, অনেকটাই কমায় থাকার মতো অবস্থা, মানে সে বেঁচে ছিল বাট তার কিছুই আসলে মনে নাই। এই রকমের অবস্থায় কোনো একটা প্রাণ প্রজাতি কোনো একটা পরিবেশে খাপ খাওয়াইতে গেলে আসলে প্রচন্ড রকমের সংকটে পড়ে, সে আসলে অনেক বেশি হোঁচট খায়। তো এই প্রক্রিয়াগুলো মানে এই যে প্রক্রিয়াগুলোর কথা বললাম, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে মানে দেখা যায় যে আমাদের যে অন্যান্য যে ডাইভার্সিটি আছে সেটা আমরা খুবই গর্বিত যে পৃথিবীর সবচেয়ে বড় মানে ম্যানগ্রোভ বন যেটা সুন্দরবন, এটা বাংলাদেশে আছে। ইকোলজিক্যালি আপনারা আসলে প্রতিবাদ করতে পারতেন, এই কথাটি ইকোলজিক্যাল নয়। আমি যে বললাম পৃথিবীর সবচেয়ে বড় বন আছে বলে আপনি গর্বিত, যদি সবচেয়ে ছোট বন থাকতো তার মানে কি আমি মন খারাপ করতাম? হ্যাঁ, কয়েকটি মানে প্রাণী আছে যারা প্রত্যেকটা প্রাণী খুব সিগনিফিকেন্ট, কিন্তু তারপরেও যেমন চামচ ছোট বাটান, ইরাবতী ডলফিন, এদের কথা অনেক বলা হয়, বাংলা শকুন, এরা খুবই বিপন্ন। এদের সবচেয়ে বড় বিচরণ অঞ্চল আসলে বাংলাদেশে। তো এবং নরম খোলের কচ্ছপ যেটা ব্ল্যাক মানে টার্টল, এটা ব্ল্যাক শেল টার্টল, এটা আমাদের বায়েজিদ বোস্তেমের মাঝারে আছে। এটা কিন্তু মানুষ বিশ্বাসী, কেউ বলতে পারে দূর আমরা এগুলো কিচ্ছু বিশ্বাস করি না, কিন্তু আমি বিশ্বাস করি কোনো বিশ্বাসের ভেতর দিয়ে যদি নরম খোলের কচ্ছপ বেঁচে যায়, সেই বিশ্বাস গ্রহণ করতে আমি আসলে রাজি আছি। কিন্তু কোনো বিশ্বাসের ভেতর দিয়ে যদি আমি একটা বিল্ডিং বানাইতে 100টা গাছ কেটে ফেলি, এই বিশ্বাস আমি মনে করি না খুব জরুরি আসলে আছে। তো এই বিশ্বাস কি কোনটা আনকোট কি সায়েন্টিফিক, কোনটা আসলে কুসংস্কার? যেমন গ্রামের মানুষ বিশ্বাস করে যে এই শেওড়া গাছে ভূত থাকে, এই বিশ্বাসকে আমি খুবই সিগনিফিকেন্ট মনে করি, কারণ শুধু এই বিশ্বাসের কারণে এই শেওড়া গাছ আসলে আছে। তো এই বিশ্বাস কি কোনটা আনকোট কি সায়েন্টিফিক, কোনটা আসলে কুসংস্কার? যেমন গ্রামের মানুষ বিশ্বাস করে যে এই শেওড়া গাছে ভূত থাকে, এই বিশ্বাসকে আমি খুবই সিগনিফিকেন্ট মনে করি, কারণ শুধু এই বিশ্বাসের কারণে এই শেওড়া গাছ কেউ কাটবে না। এবং এটা যত কুসংস্কার হোক, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমাকে যদি পড়ানো হয় যে আসলে গাছের জীবন আছে, গাছ অক্সিজেন দেয়, হাবি যাবে অমুক্ত, আর আমি গাছ কেটে যদি আসলে ওইখানে একটা ইয়ে বানাই ফেলি, একটা বিল্ডিং বানাই ফেলি, এটার খুব গুরুত্ব আসলে হইল না। বরং রিলেশনটা দেখতে হবে তাদের কার সাথে কিরকম আসলে আছে। সেই বিবেচনায় বাংলাদেশে একই সাথে প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে 50-এরও বেশি বাঙালি সহ জাতিগোষ্ঠী আছে, চাকমা, সাঁওতাল, মারমা, মান্দি, কোচ, হাজং। আমি প্রায় জনগোষ্ঠীর সাথে কাজ করি। বাংলাদেশে বাংলা সহ উর্দু সহ 41টি মাতৃভাষা আছে। এটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 2018 সালের সর্বশেষ জরিপ আসলে এটা বলতেছে। সেইখানে 14টি মাতৃভাষাকে বিপন্ন বলা হয়েছে। তার মধ্যে আমাদের বান্দরবানের একটা ভাষা আছে র্যাংমিচো। র্যাংমিচো ভাষায় মাত্র 6 জন মানুষ কথা বলে। এছাড়া আরো অনেক ভাষা আছে বাংলাদেশে যেটা কথা বলে 100 জনেরও কম মানুষ। যেমন কড়া ভাষায় কথা বলে, তাদের জনসংখ্যা আসলে খুবই কম। কড়া ভাষায় কথা বলে জনসংখ্যাই মাত্র 98 জন। আমাদের হচ্ছে যে সিলেটে কন্দ ভাষায় কথা বলে শুধুমাত্র 2 বোন, মানে ভেরোনিকারা 2 বোন, 2 বোন কথা বলে। তাদের ভেরোনিকা 2 বোনদের বয়স 60 বছর হয়ে যাবে। মনে করলাম তারা 150 বছরই বাঁচবে, মনে করে নিলাম 150 বছর পরে তো এই ভাষা আসলে কেউ থাকবে না। এখন ভাষা তো আসলে জোর করে টিকায় রাখা যাবে না। ভাষা কি জোর করে আসলে টিকায় রাখা যায়? হ্যাঁ, আমরা এটাও জানি টাকার মধ্যে যে ভাষা কি জোর করে আসলে টিকায় রাখা যায়? হ্যাঁ, আমরা এটাও জানি টাকার মধ্যে যে ভাষা থাকবে সেই ভাষাই আসলে ক্ষমতার ভাষা, সেটা টিকে থাকে। কিন্তু এটা বিবেচনা করা জরুরি, আমাদের চারপাশে যে প্রাণ প্রকৃতি আছে তা যদি বিপন্ন হয়, সেটা ভাষাকে আসলে আঘাত করে, ভাষাটাই আসলে বদলায় যায়। মানে আমার যদি ধান না থাকে, তাহলে আমার ভাষায় এই ধানের শব্দটা আসলে থাকবে না। আমাদের স্যার যেটা বললেন যে জুজু বলতে আমরা জুজু বুড়ি আসলে বলি, কারণ মানে এটা তো আসলে আমার ভাষায় নাই বলে আসলে আমি অন্যভাবে দেখি। তো এই রকমের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য কিন্তু আমাদের আছে। আমি একটা লেখা দিয়েছি, ওই লেখাতে আপনারা ডিটেইল দেখবেন যে যখন আমরা বায়োডাইভার্সিটি বা প্রাণ বৈচিত্র্যের কথা বলি, তখন আমরা গাছপালা, মাছ, মানে আমাদের সামনে কি হাজির হয়। আমরা যদি বলি বায়োডাইভার্সিটি, আমরা একাডেমিক্যালিও দেখছি যে উদাহরণ হিসাবে
যখন আমরা বায়োডাইভার্সিটি বা প্রাণ বৈচিত্র্যের কথা বলি, তখন আমরা গাছপালা, মাছ, মানে আমাদের সামনে কি হাজির হয়। আমরা যদি বলি বায়োডাইভার্সিটি, আমরা একাডেমিক্যালিও দেখছি যে উদাহরণ হিসাবে বাঘ সবচেয়ে প্রথম আসে। বাঘের পরে হাতি, কুমির, ব্যাং, শামুক, ঝিনুক বা ঝিঝি পোকা, পিঁপড়া, এগুলো অনেক পরে আসবে, এগুলো হয়তো মাথায় থাকবে না। কিন্তু এই প্রাণ বৈচিত্র্যের কোনো উদাহরণে আপনি বাঘ, বটগাছ, শামুক, ঝিনুক, কমা দিয়ে মানুষ ইত্যাদি পাবেন না। মানুষ কখনোই প্রাণ বৈচিত্র্যের উদাহরণ হিসেবে আমরা কোথাও লিখি না। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা হচ্ছে আসলে আমরা বলি একটা বিপজ্জনক দৃষ্টিভঙ্গি, এবং এটাকে আমরা অ্যানথ্রোপোসেন্ট্রিক বা একটা মানুষ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলছি। এটা আমাদের একটা প্রবল রকমের সমস্যা, কারণ আমাদেরকে বলা হয়েছে যে মানুষ শ্রেষ্ঠ, এবং এটা অনেক মানুষ এই পৃথিবীতে ছিল। যেমন এই কিছুদিন, মানে এই গতবারের আগের বার যে সুইডিশ বিজ্ঞানী অ্যাসব্যান্তো প্যাপো, উনি যে নোবেল পুরস্কার পাইলেন, উনি কিন্তু আমাদের জিন কোড তৈরি করেন, উনি তৈরি করেছেন নিয়ান্ডারথাল মানুষের জিন ম্যাপ। তো এটা তো অনেক জটিল ছিল, নিয়ান্ডারথাল মানুষের জিন ম্যাপ তৈরি করা। এখন তো আর আপনি অস্বীকার করতে পারবেন না নিয়ান্ডারথাল মানুষ বলে কোনো কিছু ছিল না, কারণ এটা একদমই জিন ম্যাপ দিয়েও প্রমাণ করা হয়েছে। এই জিন ম্যাপ তৈরি করতে উনি 4% শরীরে আছে, আমাদের শরীরে আছে। যদি 5 থেকে 6% থাকে তাহলে করোনায় বেশি আক্রান্ত হবে বলা তারা হয়তো বা হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমাদের মধ্যে প্রায় সব মানুষের হয়তো বা কোনো না কোনো জিন আছে। মানে নিয়ান্ডারথালদের আগে যারা আসছে, হোমো ফ্লোরিয়েন্সিস, ডেনিসোভা, ইরেক্টাস, এই মানুষরা পৃথিবীতে যখন একসাথে বা আলাদা সময়ে বিচরণ করেছে, আর আমরা আমাদের সাথে, মানে হোমো সেপিয়েন্সের সাথে অন্য মানুষদের একটা পার্থক্য আছে। শরীরের মধ্যে পার্থক্যটা নয়, পার্থক্যটা সংস্কৃতিতে। অন্য মানুষেরা কি করতে পারতো সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু অন্য মানুষেরা হয়তোবা পাথর দিয়ে কিছু করেছিল, বা আগুন তৈরি করেছিল, বা বীজ বুনেছিল বলে আমরা আসলে এই কাজগুলো আসলে এগিয়ে নিয়েছি। কিন্তু এই আমরা মানুষেরদের সাথে এদের একটা বড় রকমের পার্থক্য হইতেছে, আমরা ন্যারেটিভ তৈরি করতে পারি, গল্প। এর আগের ওরা হয়তো এটা পারতো না, এটা বলা হচ্ছে। যদি আমরা ন্যারেটিভ তৈরি করতে পারি, তাহলে বুঝতে হবে আমরা কত বিপজ্জনক। কারণ আমরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য তৈরি করতে পারি, আমরা ক্ষমতা তৈরি করতে পারি। আমরা বলতে পারি ফিলিস্তিনে কোনো গণহত্যা হচ্ছে না, আবার একই সাথে আমরা বলতে পারি ফিলিস্তিনে গণহত্যা হইতেছে, কারণ তো আমরা ন্যারেটিভ তৈরি করতে পারি। তো এই যারা যে প্রজাতি ন্যারেটিভ তৈরি করতে পারে, সে কত বিপজ্জনক এই পৃথিবীতে, আসলে এটা তো চিন্তাই করা যায় না। মানে অন্য প্রাণ প্রজাতি যে, তো আমরা যে ঘটনাটি আসলে ঘটাইছি সেটি খুবই বিপজ্জনক। সেটা হচ্ছে যে আপনার প্রায় 14,000 বছর আগে, এটা আগে বলা হইতো 10-12, আমরা এই হোমো সেপিয়েন্স মানুষেরা পৃথিবীতে গণবিলুপ্তি ঘটিয়েছি। মানে গণবিলুপ্তি, আসলে প্রাণ প্রজাতি গণবিলুপ্তি ঘটায় আমরা কৃষির উদ্ভাবন করেছি। এবং সেটা হতে পারে হয়তো বা মিশনে বা সুদানে, মেসোপটেমিয়া, এরকম জায়গাগুলোতে একই সাথে, মানে আমাদের সিন্ধু সরস্বতী অববাহিকাতে হতে পারে, ইয়াংসি অববাহিকাতে হইতে পারে, এটা মানে লাতিন আমেরিকার মায়া ইনকা জায়গা অববাহিকা হইতে পারে, মানে অনেক জায়গাতেই হইতে পারে, মানে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই ঘটনাটি ঘটেছে একটা গণবিলুপ্তি ঘটে, একদম ম্যাসাকার কইরা। কারণ আমরা প্রাণ প্রকৃতিতে বিদ্যমান হাজার হাজার জাতের ভিতর থেকে আমরা বাছাই করতে পেরেছি। এই যে বিদ্যমান হাজার হাজার জাতের ভিতর থেকে আমরা বাছাই করতে পেরেছি, এই যে বললাম একটা শব্দ বাছাই, মানে সিলেকশন, এটা একটা ক্ষমতার ভাষা। মানে যে সিলেকশন করে, কারণ সিলেকশন করা তো একটা ক্ষমতা। তা আমরা যখনই আসলে সিলেক্ট করতে পেরেছি, তখনই আসলে আমাদের মধ্যে ক্ষমতা তৈরি হচ্ছে যে আমরা কি জব সিলেক্ট করব, নাকি জোয়ার সিলেক্ট করব, কাউন না ধান না গম, আমরা কোনটা সিলেক্ট করব সেটা আমাদের বিষয়। তো এখন যেটা দেখা যাচ্ছে যে মাত্র 30 বছর আগেও, মানে মাত্র 30 বছর আগেও আমরা সারা পৃথিবীর মানুষ প্রায় 80 রকমের প্রজাতি থেকে, মানে উদ্ভিদ প্রজাতি থেকে আমাদের খাদ্য গ্রহণ করতাম। আর মাত্র 30 বছর পরে আমরা এখন মাত্র 4টা গাছ থেকে আমাদের খাদ্য গ্রহণ করি। মানে একদম প্রধান খাদ্য আমাদের ধান, সেটা গম, ভুট্টা আর সয়াবিন, এই 4টা হলো প্রধান। মানে আমরা এই বাকি 80টা গাছ
পরে আমরা এখন মাত্র 4টা গাছ থেকে আমাদের খাদ্য গ্রহণ করি। মানে একদম প্রধান খাদ্য আমাদের ধান, সেটা গম, ভুট্টা আর সয়াবিন। এই 4টা হলো প্রধান। মানে আমরা এই বাকি 80টা গাছ মানে 76টাই আমরা হইতেছে যে ডিনাই করেছি, নাই করে দিয়েছি 30 বছরে। তার আগে আমরা 70,000 গাছ থেকে আমাদের খাবার গ্রহণ করেছি, মানে প্রাণ প্রজাতির বিলুপ্ত ঘটানোর পরেও। তো এই যে আসলে একটা ম্যাসাকার অবস্থা, সেই জায়গা থেকে এই কথাগুলো যখন আমরা আসলে বলছি, তখন আমাদেরকে কিছু বিষয় অ্যাড্রেস করতে হবে। আমরা আসলে এই কথাগুলো বলার জন্য এর আগে আপনাদের মতো অনেকেই কথাগুলো বলে ফেলেছেন। আপনারা মনে হয় একটা বই পড়েছেন রাসেল কার্সনের সাইলেন্ট স্প্রিং, বইটার নাম নীরব বসন্ত। উনি কিন্তু আসলে কোনো বিজ্ঞানী ছিলেন না, একজন লেখক, সাধারণ মানে ওই অর্থে সাংবাদিক। উনি প্রথম আসলে বলেছেন যে আমরা যে কৃষিতে বিষ ব্যবহার করছি, এই বিষ তো এটা সবাই জানে যে যখন আমরা এই কথাগুলো বলি, এই কথাগুলো মানে গ্রামেও যখন আমাদের কথা হচ্ছিল, গ্রামে গিয়েও কিন্তু আমরা খোদ কোনো কৃষককে এখন বলতে পারি না যে আপনি দেশি ধান আবাদ করেন, দীঘা ধান আবাদ করেন, আপনি কোনো রাসায়নিক ব্যবহার করবেন না, আপনি কোনো যন্ত্রচালিত সেচ দিবেন না, মাটির নিচে থেকে পানি তুলবেন না। এটি আমরা বলতে পারি না। এটির প্রধান কারণ হচ্ছে, এটি এই কারণে এইভাবে আমরা বলতে পারি না, কারণ এই অবস্থাটি গ্রামের কৃষক তৈরি করে নাই। মানে এই সার হচ্ছে সে আবিষ্কার করে নাই, এই সার তার উপর চাপায় দেয়া হয়েছে, এই হাইব্রিড বীজ বা উচ্চ ফলনশীল বীজ তার উপর চাপিয়ে দেয়া হয়েছে, এই পুরা কৃষি রাজনীতি তার উপর চাপিয়ে দেয়া হয়েছে। সে পুতুল মাত্র, তার অন্য কোনো কিছু করার নাই বলে সে কৃষি কাজ করে। তার যদি অন্য কোনো কিছু করার অপশন থাকতো, তাহলে বাংলাদেশের কৃষকেরা কৃষিকাজ অন্তত পক্ষে করতো না। যে এটা শুধুমাত্র তার ভালো লাগে বলে, এইখানে তার জ্ঞান আছে বলে, মানে এইখানে তার জ্ঞান আছে বলে, মানে এই জিনিসটাকে উনি যে আপন করেন তাই নয়, মানে শুধু এই কারণে নয়। আর একটা বিষয় যেটাকে আমরা মহান করি, যে না কৃষক দেখো কত মহান, আমাদেরকে খাওয়ায়, ফিট করায়, অমুক তমুক, এগুলো আসলে আমরা বলি, এগুলো আমাদের কথা, কিন্তু এটা কৃষক সমাজের ভাষ্য নয়, যে ওনার যেহেতু কোনো অপশন নেই। তো সেই প্রেক্ষিতে এই যে গল্প, এই গল্পটি কিন্তু খাবারের যে গল্পটা, এটা কিন্তু তৈরি করা হয়েছে 60-এর দশকে সবুজ বিপ্লব, এটা গ্রিন রেভলিউশনের নামে এটি একটি প্রকল্প। যে প্রকল্পটি তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যে প্রতিষ্ঠানে হয়তোবা ভবিষ্যতে আপনারা চাকরি করবেন, তার নাম কনসালটেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ, CGIAR। এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। এই একমাত্র প্রতিষ্ঠান যারা পৃথিবীর কৃষির সিদ্ধান্ত নেয়, যে আজকে চান্দার বিলের কৃষকেরা মানে আমন মৌসুমে ধান লাগাবে। আমি যেহেতু অনেকের নাম জানি না, কারো কারো নাম জানি, তার জন্য বলতেছি। এখন বিবেক বলতে পারে যে তাদের বাড়িতে তো কেউ আসে নাই CGI এর থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, তো কোনো অফিসারকে সে কোনোদিনও দেখেনি, তাহলে কেন আমি এটা বলতেছি? আসলে তারা কি কোনোদিনও আসে? তারা কোনোদিনও আসে না। তারা তো নিয়ন্ত্রণ করে। তারা কি নিয়ন্ত্রণ করে? তারা বাজার নিয়ন্ত্রণ করে এবং জ্ঞান নিয়ন্ত্রণ করে। বাজার এবং জ্ঞান যখন তারা নিয়ন্ত্রণ করে, তখন বুঝতে হবে বাজারে যে জিনিসের দাম আছে কৃষক তাই চাষ করে। যদি আজকে বাজারে ডালিমের দাম বেশি থাকে, এইখানে মানুষ সমানে ডালিম বাগান তৈরি করবে। যদি বাজারে আজকে কামরাঙার দাম বেশি থাকে, সে কামরাঙার চাষ শুরু করবে। বাজারে যার দাম বেশি আছে, এবং এটা তো মেসাকার, বাংলাদেশেও হচ্ছে তো এরকম পরিস্থিতি। তো এই সবুজ বিপ্লব প্রকল্পের মাধ্যমে যখন আমাদের গ্রামের মধ্যে এই প্রকল্প চাপিয়ে দেয়া হইলো, এটা আমাদের জনস্বাস্থ্য, আমাদের প্রাণ প্রকৃতি সবকিছুকে বিনষ্ট করেছে। একই সাথে আমাদের চাপিয়ে দেয়া হইলো, এটা আমাদের জনস্বাস্থ্য, আমাদের প্রাণ প্রকৃতি সবকিছুকে বিনষ্ট করেছে। একই সাথে আমাদের জ্ঞান, আমাদের যে লোকায়ত জ্ঞান, আমাদের যে মনস্তত্ত্ব, সেটির উপরেও কিন্তু একটা আঘাত তৈরি করেছে। মানে একই সাথে আসলে ঘটনাটা ঘটেছে। এখন আমরা যদি একটু এইভাবে বোঝার চেষ্টা করি বিষয়টা, মানে আমরা অ্যানথ্রোপোসেন্ট্রিক বিষয়টা বুঝতে পারতেছি যে মানুষকেই আসলে বিবেচনা করা হয়েছে খাদ্য উৎপাদনের জন্য, যে আমি মানুষের জন্য ধান উৎপাদন করব আর সমস্ত কিছু মেরে ফেলবো, কেঁচু কি হইতেছে যে গুই সাপ কিংবা শামুক ঝিনুক সবকিছু মেরে ফেলবো, এখানে আমার অন্য কোনো কিছু দরকারই নেই। মানে এটা আমি চিন্তা করছি শুধু মানুষের জন্য। তো এই রকমের প্রবল চিন্তা যখন আমরা কোন একটা কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করি, তখন এই কনসেপ্ট গুলো আপনি বুঝবেন যে আমরা বলি যে নদী মরে যাচ্ছে, কিংবা আমরা বলি গাছটিকে হত্যা করা হয়েছে বা গাছটিকে কেটে ফেলা হয়েছে,
তাহলে এফ দিয়ে বোঝার চেষ্টা করি, তখন এই কনসেপ্টগুলো আপনি বুঝবেন যে আমরা বলি যে নদী মরে যাচ্ছে, কিংবা আমরা বলি গাছটিকে হত্যা করা হয়েছে বা গাছটিকে কেটে ফেলা হয়েছে। তাহলে এই চিন্তাটা কি ধরনের চিন্তা, যে চিন্তাতে একজন মানুষ মনে করতেছে গাছ কেটে ফেলা যায়, নদীকে খুন করে ফেলা যায়, তার মানে নদীর জীবন আছে এই কারণে এটিকে খুন করে ফেলা যায়। তার মানে মানুষ, মানে সাধারণ মানুষও জগদীশ চন্দ্র বসু ছাড়া এমনিতেও মানুষ মনে করতে পারে যে প্রাণ প্রজাতির প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, মাছেরও প্রাণ আছে বা পাখির প্রাণ আছে। এটা মানুষ মনে করে। মানুষ মনে করে নদী জীবন্ত, কিংবা মানুষ মনে করে মাটি জীবন্ত, এটাকে মনে করে। এটা বোঝার জন্য এখন যারা আসলে এটা মনে করে তারাই কিন্তু আবার একই সাথে আমাদের এই প্রাণ প্রকৃতি হত্যা করার জন্য আসলে দায়ী, মানে প্রবল ভাবে তারাই দান দেয়। পাখির জন্য কিছু আসলে পানির পাত্র ঝুলিয়ে রাখতে পারেন না, আরে যাবতীয় পানির আধার তারাই তো আসলে লুট করেছে। লুট করে এখন পাখির জন্য মানে আমাদেরকে আসলে দরদি হইতে বলতেছে যে আমি কি বারান্দার মধ্যে এটা ঝুলায় রাখতে পারি না। তো এই যে চিন্তা, এটাও কিন্তু একটা কনসেপ্ট, এটাও একটা স্কুল অফ থট। এটাকে আমরা বলি অ্যানিমেল রাইটস। আপনারা অনেকেই থাকতে পারেন বাংলাদেশের জয়া আহসান, আপনারা যেহেতু চিনেন অভিনয় শিল্পী জয়া আহসান একজন প্রাণী অধিকার কর্মী, মানে খুবই পরিচিত প্রাণী অধিকার কর্মী। যে জয়া আহসানের খারাপ লাগে রাস্তায় যদি কোনো কুকুরকে কেউ মারে, কিন্তু এই জয়া আহসানদের খারাপ লাগে না যখন সুন্দরবন আসলে মানে মানে আপনার বিষাক্ত করে ফেলা হয়। এই জয়া আহসানদের খারাপ লাগে না যখন আসলে পাহাড় কেটে আসলে বসতি নির্মাণ করা হয়, বা তাদের খারাপ লাগে না যখন শালবন কেটে গার্মেন্টস তৈরি করা হয়। তাহলে প্রাণী অধিকার কনসেপ্টটাকে আমি এইখানে এসে শুনেছি যে আপনাদের মানে ইকোসেন্ট্রিক বেশ কিছু নেগেটিভ আছে, আপনারা কিছু ইকোসেন্ট্রিক বা ইকোসেন্ট্রিজম নিয়ে আপনাদের এখানে অনেক পড়ায়, এবং ইংরেজি বিভাগ নাকি অনেক পড়ায়। আমি অবাক হয়ে গেছি যে এটা কোন ইংরেজি বিভাগ, আমি বুঝতেই পারতেছি না, কারণ আমি এর আগে জানতাম ইংরেজি বিভাগ সাধারণত লিটারেচার লিঙ্গুইস্টিক্সই পড়ায়। তো এইখানের ইংরেজি বিভাগের যা শুনলাম কিছু, এটা অসাধারণ। আমার কাছে মনে হইতেছে এইরকমই হওয়া উচিত, শুধু ইংরেজির জন্য নয়, মানে সবকিছু, যে তারা একটা মোটামুটি একটা হলিস্টিক অ্যাপ্রোচে মানে সকল কিছুকে ধরার চেষ্টা করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা দুই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র মানে এজ এ মানুষ হিসাবে আমার কনসেপ্ট কতটুকু হলিস্টিক হইতেছে তা নয়, কিন্তু একজন মানুষ যদি সে একদম মোটা দাগে চাকরির বাজারেও যায়, সে অনেক বেশি মানে কম্পিটিশন আসলে করতে পারবে। মানে শুধু তা নয়, কিন্তু একজন মানুষ যদি সে একদম মোটা দাগে চাকরির বাজারেও যায়, সে অনেক বেশি মানে কম্পিটিশন আসলে করতে পারবে, মানে শুধুমাত্র এইসব কনসেপ্ট তার জানা বোঝা থাকার কারণে, কারণ সে অনেকগুলো স্কুল অফ থটের সাথে পরিচিত হইতে পারতেছে। তো আমার কাছে মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা যে ইকোসেন্ট্রিক একটা কনসেপ্টের কথা বলি, এই কনসেপ্টটার মানে একদম বেসিক মানে গ্রাউন্ডটা কিন্তু আসছে চার্লস ডারউইন থেকে। ডারউইনকে খুবই ভুলভাবে আমাদের এখানে ব্যাখ্যা করা হয়। এর অন্যতম কারণ হচ্ছে ডারউইন প্রথম ইকোলজির সেন্স আমাদেরকে দিয়েছিলেন, এটাই আসলে তার মূল অপরাধ। উনি বলেছিলেন মানে গাছপালা, ব্যাঙ, শামুক, কচ্ছপের মতোই মানুষ, মানে আলাদা কিছু। এবং সেটা যেহেতু এটা খুব ঝামেলা আসলে মানে চিন্তা করা, যে আপনি চিন্তা করবেন এই বিশ্ববিদ্যালয়টা এখন পিঁপড়াদের বিশ্ববিদ্যালয়, পিঁপড়ারা এখানে সেমিনার করবে। আর এই যে বিষয়টা ডারউইন যখন আসলে বলছে যে প্রকৃতির মধ্যে বিবর্তন প্রক্রিয়ায় প্রজাতির মধ্যে যোগ্যতা তৈরি হয়, টিকে থাকার যোগ্যতা, আর যোগ্যতমই শুধুমাত্র টিকে থাকে, এইটাকে ভুলভাবে ন্যারেট করা হয়েছে। প্রচুর বলা হয়েছে যে আমরা যুদ্ধ করি কারণ আমরা ফিটেস্ট, এই কারণেই যুদ্ধ করি, আমরা টিকে আছি এবং এই কারণেই টিকে আছি। সেটা উনি আসলে বলেই নাই কখনো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। উনি শুধু বলছে যে প্রকৃতির বিবর্তনে কোন কোন প্রজাতিতে যোগ্যতম একটা অবস্থা অর্জিত হয়, এটা অর্জিত অবস্থা, একটা অভিযোজনের কথা বলছে, যে একটা অবস্থা তৈরি হয়েছে আমার ভিতরে। যেমন আম গাছ একভাবে অভিযোজিত, এই যে হিজল গাছ একভাবে অভিযোজিত পানিতে থাকে, আবার শাল গাছ তো পানিতে থাকলে মরে যাবে, তাহলে দুইজন দুইভাবে অভিযোজিত হয়েছে। এই যে অভিযোজনের অভিজ্ঞতা অর্জন হইল একটা প্রজাতির মধ্যে, এইটা আমাকে টিকে রাখতে সাহায্য করে প্রকৃতির মধ্যে।
আর অন্য যাদের মধ্যে তাহলে দুইজন দুইভাবে অভিযোজিত হয়েছে, এই যে অভিযোজনের অভিজ্ঞতা অর্জন হইল একটা প্রজাতির মধ্যে, এইটা আমাকে টিকে রাখতে সাহায্য করে প্রকৃতির মধ্যে। আর অন্য যাদের মধ্যে এই মানে অর্জন হবে না, তারা তো মরে যাবে, এখানে কান্নাকাটি করে কোনো লাভ নাই। মানে এই এই প্রকৃতির বিবর্তনে এখানে কোনো কান্নাকাটি হয় না। যদি আমি টিকতে পারি আমি টিকতে পারবো, আমি যদি না টিকতে পারি টিকতে পারবো না। কিন্তু যখনই মানুষের হস্তক্ষেপ হবে তখনই আসলে প্রশ্নটা দাঁড়াবে, কারণ আপনি হস্তক্ষেপ করে ফেলেছেন এখানে। তখন আমাকে পাহাড় রাখার কথা বলতে হবে, নদীর কথা বলতে হবে। আপনি যদি আজকে থেকে মানে হোমোসেপিয়েন্সদের যুগেও আসলে মানে আদি যুগেও চলে যায় 14,000 বছর আগে, তখন কি কেউ আন্দোলন করেছিল মধুমতি নদী রক্ষা করতে হবে? তখন আন্দোলন করেই তো নাই, সেটা তো দরকারই তো ছিল না। মধুমতি নদী রক্ষা করতে হবে, এটা এখন আমাদের আমাদের সমস্যা, আমাদের সংকট। কারণ জিনিসটা যে আমরা কিভাবে কোন অভিজ্ঞতার ভেতর দিয়ে এসেছি। আচ্ছা, আপনারা কি একটা বই পড়েছেন? এটা মূলত আমাদের আরেকজন, আমি ডারউইন যেহেতু বলেছি, আমি আরেকজন তাত্ত্বিকের কথা বলতে চাই, কার্ল মার্কস। কার্ল মার্কসের ইকোলজি নিয়ে বেল্লামাই ফাস্টার একটা বই আছে, পড়েছেন না, মার্কস ইকোলজি? তো এই বইতে কিন্তু খুব চমৎকার ভাবে মার্কসের ইকোলজির কনসেপ্টটাকে আসলে ন্যারেট করা হয়েছে। ন্যারেট করতে গিয়ে আসলে ডারউইনকে আসলে টেনে আনা হয়েছে, মূলত মানে কনসেপচুয়ালি ডারউইনকে টেনে নিয়ে আসা হয়েছে। এবং এইটার যে মূল জায়গা মানে এই কনসেপ্টে মানে মার্কসের ইকোলজির কনসেপ্টের মূল জায়গা হচ্ছে সারাউন্ডিং, মানে আমার চারপাশে যা আছে তাকে আসলে বোঝা। এবং এটার সাথে আমি কানেক্টেড, এই উৎপাদন ব্যবস্থাগুলি এটার সাথে কানেক্টেড। এটাকে সামাজিকীকরণ করে আসলে দেখা যায় যখন উৎপাদনের সাথে শ্রম এবং শ্রমের রাজনীতি তাকে আসলে বোঝা, এবং এটার সাথে আমি কানেক্টেড, এই উৎপাদন ব্যবস্থাগুলি এটার সাথে কানেক্টেড। এটাকে সামাজিকীকরণ করে আসলে দেখা যায় যখন উৎপাদনের সাথে শ্রম এবং শ্রমের রাজনীতি জড়িত হয়। সেটা কিন্তু অন্য জায়গাতেও আছে। যেমন একটা মৌমাছির চাক, একটা মৌমাছির চাকের মধ্যে শ্রেণীভাগ আছে। ওইখানে রানী মৌমাছি আছে, ওইখানে আপনার পুরুষ মৌমাছি আছে, এবং the kind of the মৌমাছির চাক অনেক বেশি মানে ইকোফেমিনিস্ট হয়তো বা মৌমাছিরা, যার জন্য পুরুষগুলাকে খুব বেশি পাত্তা দেয় না বা পুরুষগুলাকে মাইরা ফেলায় কোনো এক সময়। তো অন্যদেরকে আসলে কাজ করায়, ওইখানে শ্রম শোষণ আছে, কাজই তো করায়, রানীটা বইয়া বইয়া খায়, মানে ওইখানেও সেম একই রকম ঘটনা আছে। কিংবা আমি এটা বুঝতে পারতেছি মানুষের সমাজ দিয়ে, তো এটা হয়তো মৌমাছিরা এটা শুনলে বলতে পারে, যদি আমি মৌমাছিদের ভাষা বুঝতে পারতাম তাহলে হয়তোবা মৌমাছিরা বলতে পারতো যে মানুষের চিন্তা দিয়ে আমি ড্যান্স আছে, মৌমাছিরা নাচ করে যে এইখান থেকে ওই গাছ কত দূরে, এবং ওইটা ডিগবাজি খাইয়া দেখায় ওই মধুকে একটু তিতা হবে নাকি মিষ্টি হবে, এবং কত কিলোমিটার দূরে, এটা তাদের নাচের মাধ্যমে এটা দেখায়। দেখানোর পরে সবাই সিদ্ধান্ত নেয় তারা কোথায় যাবে বা কি করবে, এরকম একটা প্রক্রিয়া। তাদেরও বিশ্ববিদ্যালয় আছে, মানে প্রাণী জগতের তো একটা বিশ্ববিদ্যালয়, মানে আমরা বিশ্ববিদ্যালয়ে যে কনসেপ্টে বিভিন্ন জায়গা থেকে আসি, বিভিন্ন রকম ডিসিপ্লিন নিয়ে বাহাস করি, গবেষণা করি, এটা প্রাণ জগতের মধ্যে আসলে আছে। এখন মানুষ কিভাবে এটার সাথে কানেক্টেড, মানে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো মার্কস বিষয়টাকে, এই ইকোলজিকে এই নেচার এবং ম্যাটেরিয়ালের সাথেই আসলে চিন্তা করেছেন যে এটি একটি দান্দিক অবস্থা দিয়ে আসলে সবসময় করতে হবে, যে এটা কোনো প্রতিষ্ঠিত বিষয় নয়। যে আপনার, আমরা যদি উদাহরণটা এইভাবে দেই যে দীঘা দান না থাকলে সমস্যা কি, বঙ্গবন্ধু লক্ষ্মী দীঘা দানের ভাত খাইছে বলে আজকে বিবেককেও যে, কিন্তু এটাই আসলে হওয়া হয়তো বা উচিত। কিন্তু ঝামেলাটা আসলে কোথায়? লক্ষ্মী দীঘার ধান না থাকাতে, লক্ষ্মী দীঘার ধান না থাকাতে, লক্ষ্মী দীঘার ধানের জমিতে যে কই মাছ ছিল সেই কই মাছের ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এখন কই মাছ না থাকলে আসলে সমস্যা কোথায়? কই মাছ না থাকলে সমস্যা ছিল না, মানুষই আসলে এই কই মাছ খাইছে হতে পারে। এখন এই কই মাছ, আমি যদি মানুষের সমাজে আসি, সংস্কৃতিতে, এই কই মাছ দিয়ে এই অঞ্চলে অনেক ধরনের রান্না করে, মানে যেটা স্পেশাল কোনো আসলে একটা রান্না হয়, ভাজি করতে পারে, তারা তরকারি রান্না করে, মানে এরকম একটা বিষয় আসলে তাদের আছে। তাহলে ওই যে রান্নার ধরনটা, এটা আসলে কোনো একটা ক্রিয়েটিভ জিনিস, যে ক্রিয়েটিভ জিনিসটা হারিয়ে যেতে পারে। তার মানে লক্ষ্মী দীঘা ধান যদি হারিয়ে যায়, হারিয়ে যেতে পারে কোনো একটা রান্নার ধরন। তার মানে এটা একটা ইকোলজিক্যাল রিলেশনশিপ, খুব ক্রিটিক্যাল জিনিসটা, মানে হুট করে উড়ায় দেওয়া যায় না। এমনকি আগের দিনে এই অঞ্চলের মানুষেরা, মানে এই
গোপিয়ে যায়, হারিয়ে যেতে পারে কোনো একটা রান্নার ধরন। তার মানে এটা একটা ইকোলজিক্যাল রিলেশনশিপ, খুব ক্রিটিক্যাল জিনিসটা, মানে হুট করে উড়ায় দেওয়া যায় না। এমনকি আগের দিনে এই অঞ্চলের মানুষেরা, মানে এই গোপালগঞ্জ অঞ্চলের মানুষেরা যখন আউশ ধান বা তাদের দীঘা ধান কিংবা পাট কাটতে যাইতেন, তখন তারা দাঁড়া নামে একটা গান তাদের ছিল, নৌকায় যাইতো এবং তারা ওইটা গায়ে গায়ে যাইতো। এখন কেউ বলতে পারে এই গান না থাকলে আসলে সমস্যা কি? এই গান না থাকলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আজকে আমি আরেকজনের নাম জানি, পার্থ, তাই না? মনে আছে যে এইটা না থাকলে কোনো সমস্যা ছিল না। রবিতা, 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 রবিতা দিয়ে নাম জানি, রবিতা দিকে বল। এইটা না থাকলে কোনো সমস্যা ছিল না। যদি পার্থ আর রবিতাকে তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর গাওয়া গান শোনার জন্য কোক স্টুডিওকে যদি টাকা না দিতে হতো, তাইলে কোনো সমস্যাই ছিল না এখানে। রবিতাকে তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর গাওয়া গান শোনার জন্য কোক স্টুডিওকে যদি টাকা না দিতে হতো, তাইলে কোনো সমস্যাই ছিল না এখানে। এই গান হারিয়ে গেলেই বা সমস্যা কি? প্রাকৃতিক ভাবে যদি হারিয়ে যায়, এইভাবে তো হারিয়ে যায় সবকিছু। কিন্তু আজকে পার্থকে টাকা দিতে হইতেছে তার দাদুর দিনের গাওয়া গান শোনার জন্য কোক স্টুডিওকে, এমন একটা কোম্পানিকে যে পৃথিবীতে প্লাস্টিক দূষণের জন্য দায়ী এবং বারবার প্রমাণিত হচ্ছে সে প্লাস্টিক দূষণের জন্য দায়ী, এবং যে পৃথিবীর প্রত্যেকটি দেশে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কোন ধরনের টাকা পে না কইরা হইতেছে বিক্রি করে। মানে প্রত্যেকটা দেশে, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া যেসব দেশে আসলে করে, প্রতিটা দেশে বিক্রি করে কি? বিক্রি করে তো মাটির নিচের পানি মেশিন দিয়ে তুলে ওইটার মধ্যে রং ব্যবহার করে আর হচ্ছে কিছু একটা ব্যবহার করে করে ওই পানিটা আমার পানি আমার কাছে বিক্রি করে। অথচ আবার তো এইসব কথা বলার কোনো মানেই নেই, কারণ মানুষ বলবে এটা বলার কি আছে, এটা আমরা জানি। মানে এই রকমের বিষয়গুলো আমরা আসলে জানি। আপনাদেরকে আমি আরেকটা জিনিস, আচ্ছা আমি কতটুকু সময় পাবো? আরেকটা আপনাদের কি খুব বিরক্ত লাগছে? আরেকটা জিনিস হইতেছে, আপনার লিওপোল্ডের নাম শুনেছেন কিনা জানি না। উনি সাউথ কাউন্টি অ্যালমানাক আর ল্যান্ড ইথিক্স, উনি প্রথম আসলে বলেছেন যে আমার ভূমি মানে ন্যায্যতা, মানে আমার যেটা ভূমি নৈতিকতা, যে আমরা সবাই ভূমির সাথে কানেক্টেড। ভূমি মিন্স শুধু মাটি নয়, বেদেরা তো মাটিতে থাকে না, বেদেরা তো পানিতেই থাকে, পানি কিন্তু তাদের ভূমি। জলাভূমিও ভূমি, বন ভূমি বলতে অনেক কিছু আসলে বোঝায়। বাট এই যে ভূমির সাথে আমরা কানেক্টেড, যদি ভূমির সাথে আমি কানেক্টেড হই, তাহলে আমাকে সবকিছু ভূমি দিয়ে বিবেচনা করতে হবে। মান্দিবা গারোদের মধ্যে যারা সাংসারে তাদের আদি ধর্মকে বিশ্বাস করে, তাদের একটা যে মানে ভূমি থেকে আসলে আবার ভূমিতে ফিরে যায়, আর মানে এটা জীবনের একটা অবিনশ্বরতা বোঝাচ্ছে, একটা প্রাণের অবিনশ্বরতা। এবং এই প্রাণের অবিনশ্বরতাটা আমরা কিন্তু আমাদের এইখানে শক্তির যে চক্র, শক্তির চক্র দিয়ে আসলে বুঝতে পারি। কারণ আমাদের ছোট সময় যখন আসলে পড়ানো হইতো যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বুঝাইতে একটা পুকুর বুঝাই দেওয়া হইতো, যে একটা পুকুরে ছোট মাছ থাকে, শ্যাওলা থাকে, বড় মাছ খায়, সাপ খায়, তারপর অমুক খায়, কিন্তু এখানে কোনো মানুষ নেই। মানে মানুষ সহি সালামতি এতই ভালো যে সে কোনো কিছু মারেও না, কাটেও না, খায় না, সে নিজের খাবার নিজেই বানায় বা নিজে নিজে বাঁচে। মানে কোন গল্পের মধ্যে আসলে আমাদের মানুষ নেই। তো এই গল্প, মানে এই গল্পের মধ্যে মানুষ যে এটার সাথে কানেক্টেড উইথ দিস, যে আপনার আমরা যদি বিষয়টাকে এইভাবে বলি যে মনে করেন আপনাদের এলাকায় গরু আছে, গরু ঘাস খায়, ঘাস কিসের মাটিতে হয়, গরুর গায়ের মধ্যে আপনার উগুন হয়, সম্পর্ক আছে, কারণ সে গরুর গায়ের উগুন খায়। আবার উগুনের সাথে গরুর একটা সম্পর্ক আছে, কারণ সে গরু তাকে তার গায়ের মধ্যে থাকতে দিছে, কিন্তু গরুর গায়ে থেকে রক্তই খায়। আবার ওই পাখি গরুর গায়ে বসে আসলে উকুন খায়, পাখির সাথে আরেকটা সম্পর্ক তৈরি হয়েছে। আবার মানুষ গরুর দুধ খেতে পারে বা গরুর মাংস খায়, গোবর দিয়ে কত কিছু করে, মানুষের সাথে গরুর একটা সামাজিক সম্পর্ক আছে। আবার এই গরুর সাথে সবার তো একই রকম সম্পর্ক নাই, রাখালের সাথে একরকম সম্পর্ক, বাড়ির গৃহস্থের সাথে একরকম সম্পর্ক, বাজারের সাথে একরকম সম্পর্ক। এবং অতি খারাপ লোক যারা, বাংলাদেশে একটি আইন আছে না, আইনটির নাম হচ্ছে প্রাণী কল্যাণ আইন, যে আইনে বলা হয়েছে আপনি কোন গরুর ঠ্যাং বাইন্ধা জড়াজড়ি কইরা তাকে পরিবহন করাইতে পারিবেন না, এটা আইনে আছে। যারা সেই আইন লঙ্ঘন কইরা এই গরুগুলাকে আসলে পরিবহন করায়, এটা গরুর সাথে তাদেরও আরেকটা সম্পর্ক। এখন
কি ঘটনা আসলে তাকে পরিবহন করাইতে পারিবেন না, ডাইনে আছে। যারা সেই আইন লঙ্ঘন কইরা এই গরুগুলাকে আসলে পরিবহন করায়, এটা গরুর সাথে তাদেরও আরেকটা সম্পর্ক। এখন কি ঘটনা আসলে ঘটে আমাদের মধ্যে, যে এত সম্পর্ক, আমাদের মধ্যে কিছুই আসলে ঘটে না। আমাদের মধ্যে শুধু শক্তি একটা চক্র আসলে খেলা করে। সেই চক্রটা শুরু হয়েছে আসলে সূর্য থেকে। সূর্যের আলো থেকেই ঘাসের মধ্যে আসলে শক্তি তৈরি হয়, খাবার যেটি গরু খায়। গরু থেকে পোকাতে আসে, পোকা থেকে পাখিতে যায়, মানুষে আসে, আবার মানুষ, পোকা, পাখি, গরু সবাই মারা গেলে ডিকম্পোস্ট হয়ে মাটিতে মিশে আবার গাছে আসে। আমরা কিছুই করি না, কারণ শক্তি অবিনশ্বর। আমরা সূর্য থেকে আসি, আবার সূর্যে আসলে ফেরত যাই। ওই যে কথাটা বলেছে, আমরা ভূমি থেকে আসি, আবার ভূমিতে আসলে ফিরে যাই। এখন ঝামেলা হচ্ছে এইখানে আমার যে কাজের জায়গা, অথবা আপনাদেরও এটা হইতে পারে, বা আমাদের স্যারদেরও আসলে কাজের ঝামেলা হচ্ছে এইখানে আমার যে কাজের জায়গা, অথবা আপনাদেরও এটা হইতে পারে, বা আমাদের স্যারদেরও আসলে কাজের জায়গা। এই গল্পের মধ্যে দুধ দিয়ে, এই গল্পের মধ্যে গরুর দুধ দিয়ে মানুষ যখন কিছু জিনিস বানায়, মনে করলাম মানুষ মিষ্টি বানায়, অনেক কিছু বানায়, দই বানায়, মনে করলাম মানুষ সন্দেশ বানায়, দুধের সন্দেশ। সন্দেশ বানাইতে গেলে কি লাগে? মাটির ছাঁচ লাগে। দেখেছেন মাটির ছাঁচ? মাটির ছাঁচ লাগে, ওইখানে ফুল, পাখি থাকে, শুভ বিবাহ লেখা থাকে, স্বাগতম লেখা থাকতে পারে, পাখির মোটিভ থাকে, মাছের মোটিভ থাকে। এটা মাটি দিয়ে বানায়, বা কুমারদের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। যারা গরু পালে তাদের সাথে আরেকটা পেশাজীবী সমাজের সম্পর্ক তৈরি হয়। বা কেউ একটি মাটির ছাঁচ বানায়, সন্দেশ বানাইতে গিয়া দুধকে ক্ষীর তৈরি করে এটা বানায়। আমার কাজের জায়গা হচ্ছে আসলে ছাঁচটা, কারণ আমি এই গল্পে একটা ক্রিয়েটিভ জায়গাকে আসলে, তার মানে আমার কাছে খুব জরুরি হইতেছে আসলে ওই সন্দেশের ছাঁচ, যেটি এই গল্পে তৈরি হয়। এই গল্পে যদি একটি কাউকে আসলে মেরে ফেলা হয়, তাহলে সন্দেশের ছাঁচটি আর বানানো যাবে না। কারণ এটা আপনারাই বলছেন, কারণ এরা আন্তনির্ভরশীল, ইন্টারডিপেন্ডেন্ট। আমরা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপের কথা বলি। তাহলে এখানে যদি আমি গরুকে মেরে ফেলি, বা ঘাস মেরে ফেলি, আমি যদি পাখি মেরে ফেলি, সূর্য মেরে ফেলা তো সম্ভব না। তাহলে আমি যদি মাটি না রাখি, তাহলে দুধ হবে না, শেষ পর্যন্ত আমার সমাজে ওই সন্দেশের ছাঁচটা তৈরি হবে না। এই সন্দেশের ছাঁচটাকে যদি আমি আরাফাত স্যারের লিটারেচার দিয়া বুঝি, বা স্যারের লিঙ্গুইস্টিক্স দিয়া বুঝি, এই দুইটা জিনিসই তো থাকবে না। মানে আমি ছাঁচ দিয়ে এটা বললাম, তাহলে আরাফাত স্যারের গল্প, উপন্যাস, কবিতাও তৈরি হবে না। কে জানি কালকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে শুরু করে জীবনানন্দ যাবতীয় জিনিস বইলা ফেলছিল, জর্জ অরওয়েল থেকে শুরু করে, কাফকা থেকে শুরু করে, মানে যা যা জিনিস, কাফকা থেকে শুরু করে, মানে যা যা জিনিস আছে আর কি দুনিয়ার, সব বইলা ফেলেছে। এগুলা কোনো কিছুই হবে না, কোনো কিছুই থাকছে না। মানে কারণ কানেক্টেড, মানে আমরা সবাই আসলে আত্মনির্ভরশীল। তো সেই জায়গা থেকে যখন একটা বিষয় আসে নৈতিকতা বা মূল্যবোধ, তাহলে নৈতিকতা বা মূল্যবোধের প্রশ্ন আসে। যখন নৈতিকতা বা মূল্যবোধের প্রশ্ন আসছে, তখন যারা ইকোলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে কাজ করছেন, এবং একই সাথে ফিলোসফিতে যারা কাজ করছেন, তারা এনভায়রনমেন্টাল ফিলোসফি কিংবা এনভায়রনমেন্টাল এথিক্স নামে একটা বিষয়ের কথা বলেন, যেটা পরবর্তীতে প্রত্যেকটা ডিসকোর্সে আসলে আসছে, এটা আসলে যুক্ত হয়েছে। সেই রকম জায়গাতে খুব রিসেন্ট যেটা হয়েছে সেটা আপনারা পড়তে পারেন। সেটা হচ্ছে যে আপনার সিভিলাইজেশন এন্ড ক্লাইমেট বা প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি। এটা হান্টিংটনের বই। তিনি প্রথম আমাদের যে ক্লাইমেট, মানে আমরা যে চেহারা দেখতে পাই, হয়তোবা এই কারণে আপনাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সব জায়গাতে আয়না লাগাইছে, যে আপনারা, আমরা যাতে আমাদেরকে সব সময় আসলে দেখতে পাই, মানে আসলে আমাদেরকে আসলে দেখা যায় কিনা। তো আসলে শুধুমাত্র এরকম ম্যাটেরিয়াল আয়না নয়, মানে আমাদের জন্য আসলে খুব জরুরি যে আমাদের প্র্যাকটিসের ভিতর দিয়ে আসলে এই আয়নাকে অনেক বেশি মজবুত রাখা। তো সেই রকম জায়গা থেকে আপনার যখন আপনার প্র্যাকটিক্যাল ইথিক্স আরেকটা বই, এটাও সিঙ্গারের, পিটার সিঙ্গার। অনেকেই বন্দনাশীবাদের কথা আসলে বলবে, এই আপনার যদি আমরা ইকোফেমিনিজমের কথা বলি, বাট পিটার সিঙ্গাররা প্রথম আসলে এই জিনিসটাকে বলেছেন যে প্রকৃতির উপরে যে নিয়ন্ত্রণ, প্রকৃতির উপরে যে খবরদারি, এটা যেভাবে প্রকৃতির বহুমাত্রিকতাকে বিপন্ন করে, ঠিক একইভাবে সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য,
প্রবল জেন্ডার প্রকৃতির উপরে যে খবরদারি, এটা যেভাবে প্রকৃতির বহুমাত্রিকতাকে বিপন্ন করে, ঠিক একইভাবে সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য, প্রবল জেন্ডার যদি পুরুষ হয় তাহলে নারীর উপরে যে আসলে বৈষম্য, একই রকমের অবস্থা প্রকৃতির মধ্যে হয়। যে ঘটনাটা পরবর্তীতে ইকো ফেমিনিজম নামে আসলে এই দৃষ্টিভঙ্গিটা একটা স্কুল অফ থট হিসেবে আসছে, অনেকেই এখানে কাজ করেছেন এবং আপনারা জানেন যে এই একটা ঘটনা চিপকো আন্দোলন হচ্ছে যে আপনার অনেক আগে এটা তৈরি হয়েছে ইন্ডিয়াতে, যে আপনার রাজা নির্দেশ দিয়েছিল সমস্ত গাছ কেটে ফেলতে হবে। সেটা হচ্ছে যে আপনার খরজুর গাছ, এটা ওদের একটা স্যাক্রেড গাছ, যেমন বাঙালি মুসলিমদের কাছে আপনার বড়ই গাছ একটা স্যাক্রেড গাছ, কিন্তু বড়ই গাছ খুবই স্যাক্রেড গাছ। তো আপনার বড়ই গাছ একটা স্যাক্রেড গাছ, কিন্তু বড়ই গাছ খুবই স্যাক্রেড গাছ। তো আপনার ডুমুর গাছ স্যাক্রেড গাছ বাঙালি মুসলিমদের কাছে। বাঙালি মুসলিম এই ক্ষেত্রে এই কারণেই বললাম, কারণ বাঙালি হিন্দুদের বললে আপনি লর্ডস অফ ট্রির নাম বলে দিতে পারেন, যে মানে এই অন্য কিছু। চাকমাদের বললে আমরা অনেক গাছ, যেমন অশ্বত্থ বা বট গাছ স্যাক্রেড গাছ চাকমাদের জন্য। তো এই যে মানে একটা স্যাক্রেড অবস্থা, মানে স্যাক্রেড কোনো কিছু আছে, মানে এটাকে চিন্তা করা, কোনো মাছ গাছ অনেক কিছু আছে কিন্তু স্যাক্রেড, মানে শুধুমাত্র একটা নয়। যেমন জ্বালানি কবুতর, এটি স্যাক্রেড বার্ড, মানে এই বোস্তামি কচ্ছপ একটা স্যাক্রেড, কিন্তু পবিত্র। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে যেটা স্যাক্রেড। তো এই স্যাক্রেড যে বিষয়গুলো আছে, এই স্যাক্রেড বিষয়গুলা মানে প্রাণগুলার সাথে সমাজের সম্পর্ক কিন্তু ভিন্ন রকমের, এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু স্যাক্রেড আছে, মানে প্রতিটা ক্ষেত্রেই। মানে কোনো সংস্কৃতিতে সে আসলে পবিত্র, মানে পবিত্র একটা মর্যাদা পেয়েছে, এবং সেটা কারণও আছে আসলে। মানে কারণটা হইতেছে যে এই রকমের প্রজাতিগুলো অধিকাংশ সময় আমরা বলি কিস্টোন প্রজাতি। কিস্টোন হইতেছে সেই প্রজাতি যারা কোনো একটা প্রতিবেশে বা বাস্তুতন্ত্রে বা একটা ইকোসিস্টেমে অধিকতর প্রাণকে আসলে ধারণ করতে পারে, কানেক্ট করতে পারে। যেমন বট গাছ কেন আসলে পবিত্র, বিকজ সে অনেক কিছুকে ধারণ করতে পারে, অনেক কিছুকে ধারণ করে। এখন কেউ আসলে রাগ করতে পারে যে আপনি কি এটা দিয়ে বলবেন যে একটা শামুক আসলে কিস্টোন নয়? অবশ্যই শামুক কিস্টোন প্রজাতি। কোন একটা স্যার বলাই হইতেছে কোনো না কোনো সংস্কৃতিতে, কোনো না কোনো বাস্তুতন্ত্রে শামুকের গায়ে এক ধরনের শ্যাওলা জন্মায়, তারপর সে আসলে কানেক্ট করেছে এখানে, মানে এটা ছাড়া হবেই না। যেমন আমি কালকে রাস্তায় আসতে আসতে দেখলাম, এর আগে প্রচুর দেখেছি, এই অঞ্চলে বাংলাদেশের শামুকের গায়ে এক ধরনের শ্যাওলা জন্মায়, তারপর সে আসলে কানেক্ট করেছে এখানে, মানে এটা ছাড়া হবেই না। যেমন আমি কালকে রাস্তায় আসতে আসতে দেখলাম, এর আগে প্রচুর দেখেছি, এই অঞ্চলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আছে, বিল অঞ্চলে মৎস্যজীবীরা, তারা একটা যারা মৎস্যজীবী একদমই জেলে সম্প্রদায় যারা, তারা কাটা দেয় কোনো একটা জায়গাতে, ডালপালা দিয়ে তারা ওই জায়গাটাকে রক্ষা করে। তারা পৌষ সংক্রান্তিতে গঙ্গা পূজা করে এই কাঁটাটাকে আসলে ভাঙে, তারপরে তারা মাছ ধরে। তার মানে এই জায়গাটা, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে অভয়াশ্রম কনসেপ্ট, মানে এরকম একটা জায়গা। তো এই রকমের অনেক কিছু আছে, মানে প্রচুর প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিস দিয়ে মানে লোকাল কমিউনিটি প্রাণ প্রজাতিকে আসলে সুরক্ষা করে। বাট এগুলা অ্যাড্রেস নয়, মানে আমাদের মেইনস্ট্রিম যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা এগুলোকে অ্যাড্রেস করিনি। মানুষকে, সাধারণ মানুষকে আমরা মনে করেছি যে তারা কিছুই জানে না মনে হয় দুনিয়া। কিন্তু এই যে কথাটা ব্যবহার করে হিজল গাছের ডাল, কি ঘটনা ঘটে? কারণ হিজল গাছের ডালে এক ধরনের ছত্রাক জন্মায়, যে ছত্রাকটা একটা ব্যাকটেরিয়ার কলোনি তৈরি করে, যেটা মাছের খাবারের জন্য ব্যবহৃত হয়। তাহলে সে কিভাবে জানলো? সে কি বোটানি পড়েছে? সে কি কেমিস্ট্রি পড়ছে? তার কি মাইক্রোস্কোপ আছে? সেটা বুঝলো কিভাবে যে পাতার মধ্যে এটা তৈরি হয়? তার একটা দীর্ঘদিনের লোকায়ত অভিজ্ঞতার ভিতর দিয়ে সে এটা বুঝেছে। হয়তোবা সে এর আগে অনেক ধরনের গাছ ব্যবহার করেছে, কিন্তু দেখছে যে না, এটা দিলে বেশি ভালো, হিজল গাছ, তেঁতুল গাছ দিলে ভালো, কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দিয়ে দেখছে যে না, এখানে মাছে মানে পরিবার বা সংখ্যা এটা ভালো থাকে, এই জায়গাটা অনেক ঠান্ডা থাকে। এবং এই অংশটুকু বলে আমি অন্য একটা অংশে যাইতেছি, সেটা হচ্ছে কোনো একটা বিলে বা নদীতে প্রত্যেকটা জায়গায় কিন্তু একই রকমের থাকে না, আপনারাও জানেন। যেমন কোন কোন নদীর যেটা খুবই অতি গভীর স্থান, এটাকে কুম বা দহ বলে।
ওই জায়গাতে। তো দেখা গেছে যে কোনো একটা বিল বা নদীতে যে জায়গাগুলোকে দহ বা কুম বলা হইতেছে, বলা হয়েছে যে দোষী জায়গা, ওইখানে গেলে নৌকা ডুবে যেতে পারে, পরীক্ষা করে দেখা গেছে যে ওইগুলা হচ্ছে বেসিক্যালি মাছের ব্রিডিং গ্রাউন্ড, মাছ ওইখানে ডিম পারে, তার প্রজনন স্থল ওইগুলা, এবং মা মাছগুলো ওইখানেই থাকে। এটা সকল জায়গার ক্ষেত্রে আসলে প্রমাণিত হয়েছে, যে কারণে বলা হচ্ছে যে বিল বা নদীর ওই জায়গাগুলো রক্ষা করতেই হবে। মানে যার জন্য আমাদের সমস্ত নদী বিল মরে গেলেও এখন আমাদের ওই ফিশারিজ ডিপার্টমেন্ট বা তারা চায় অভয়াশ্রমের নামে ওই জায়গাগুলোকে রক্ষা করা, কিন্তু আমাদের ফিশারিজ ডিপার্টমেন্ট আমাদের কিন্তু এই জিনিসটা আসলে পড়াইতে পারে না কোথাও। মানে এই কনসেপ্টটাও কিন্তু আমাদের নিতে হয়েছে একদম সাধারণ জেলে জীবন থেকে, একদম লোকায়ত জ্ঞান থেকে। আচ্ছা, এই এই জায়গা পর্যন্ত এসে এখন আমি অন্য আরেকটা জায়গাতে যাইতেছি, সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে, বলছে যে একটু শর্ট ব্রেক নিতে, আমি শুধু একটু পানি খাই। আচ্ছা, তারপর আমরা বলা শুরু করি, সমস্যা নেই। তো আমরা আরেকটা জায়গায় যাইতেছি এরকম, সেটা হচ্ছে যে আপনার মানে যখন আমরা বায়ো এথিক্স এর কথা বলি, এটা একটা নতুন শব্দ বললাম বায়ো এথিক্স, কারণ আমি শুনলাম যে ইংরেজি বিভাগ নাকি বায়ো পলিটিক্সও পড়াইছে। হ্যাঁ, তো আচ্ছা, দারুণ, আইআরএও পড়ায়, বা খুবই ভালো যে আইআর বা ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ সবাই যে এই বিশ্ববিদ্যালয়ে এগুলা চিন্তা করতে পেরেছে, বা এখানকার অনেক শিক্ষক এটা চিন্তা করতে পেরেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, মানে সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এটা শুধু গুরুত্বপূর্ণ বলে এটার গুরুত্ব বোঝানো যাবে না। তো হিক্স বা প্রাণ নীতিবিদ্যার কথা শুনি, এটা সাধারণত ব্যবহৃত হয় চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে। আপনাদের কি মনে আছে, আপনারা কেউ কি চান যে মনে করেন প্যারাসিটামল ভালো কিনা এই পরীক্ষাটা আমি করব, করার জন্য আমি সুন্দরবন থেকে কতগুলা বাঘ ধরে নিয়ে আসবো, আপনারা কি রাজি থাকবেন এটাতে? আচ্ছা, আমি কিছু বানর ধরে নিয়ে আসবো, রাজি থাকবেন? কিন্তু এই রকমের একটা বায়ো এথিক্যাল সিদ্ধান্তে করোনা মহামারীর সময় বাংলাদেশকে যেতে হয়েছিল। বাংলাদেশের প্রাকৃতিক শালবন থেকে, বর্মি বাজার থেকে গাজীপুরে বানর ধরে নিয়ে আসছিল বাংলাদেশের একটা ওষুধ কোম্পানি ভ্যাকসিন ট্রায়ালের জন্য। এবং গ্রামের মানুষ তো বানর ধরতে দিবে না, গ্রামের মানুষ একদম যুদ্ধ করে মরে যাবে আসলে, মানে মানুষকে লাঠি দিয়ে পিটাইয়া আসলে, কিন্তু মানুষ বানর ধরতে দিবে না। বুঝছি, এটা কেমন কথা? তো মানুষকে তারা বুঝাইতেও পারে নাই কেন আসলে এটা হচ্ছে। গ্রামের মানুষ একদম যুদ্ধ করে মরে যাবে আসলে, মানে মানুষকে লাঠি দিয়ে পিটাইয়া আসলে, কিন্তু মানুষ বানর ধরতে দিবে না। বুঝছি, এটা কেমন কথা? তো মানুষকে তারা বুঝাইতেও পারে নাই কেন আসলে এটা হচ্ছে। কিন্তু মহামারীর মতো এইরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে, মানে এই রকমের একটা বায়ো এথিক্যাল সিদ্ধান্তে আমাদের আসতে হয়েছিল যে আমরা প্রথমত মানুষকে বাঁচানোর জন্য একটা ভ্যাকসিন ট্রায়ালের জন্য এটা করতে যাইতেছি। সেই রকম জায়গা থেকে মূলত বায়োএথিক্স এর জায়গাটা তৈরি হয়েছে, মূলত চিকিৎসাবিদ্যা এবং গবেষণা। কিন্তু আজকে এর বিস্তৃতি বা আলাপ কিন্তু দীর্ঘ জায়গাতে আসলে ছড়ায় গেছে। দীর্ঘ জায়গাতে কোথায় আসলে ছড়াইছে, যেমন খুব ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার 2005 সনের 19 অক্টোবর ইউনেস্কো মূলত ইউএন ইউনিভার্সাল ডিক্লারেশন অন বায়োএথিক্স এন্ড হিউম্যান রাইটস, মানে এই যে আমার প্রাণের প্রতি আমার যে নৈতিকতা, এইটাকে মানবাধিকার বলে ঘোষণা করেছে। যে আমি যে বিড়ালের প্রাণ রক্ষা করতে চাই, গাছের প্রাণ রক্ষা করতে চাই, আমি যে মাছের প্রাণ রক্ষা করতে চাই, এই যে আমার প্রাণের প্রতি আমার যে নৈতিকতা, মূল্যবোধ, এটা আমার মানবাধিকার। যদি এটা না করতে দেওয়া হয় তাহলে আমার মানবাধিকার লঙ্ঘিত হতে পারে। বাংলাদেশ কিন্তু এই ঘোষণাতে স্বাক্ষর করেছে, তার মানে এটা বাংলাদেশ একটা স্বাক্ষরকারী দেশ। বাংলাদেশ একটা আইন তৈরি করছে, আইনটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি আইন। এই আইনে একমাত্র বায়ো ইথিক্স এই শব্দটা ব্যবহার করেছে, আর অন্য কোনো আইনে বাংলাদেশে এটা নেই। বায়ো ইথিক্স শব্দটা ব্যবহার করেছে, বুঝতে হবে সে বায়োটেকনোলজির আইনে, কিন্তু কোনো দর্শন শাস্ত্রের বিষয়ে নয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের কোনো বিষয় নয়, বায়োটেকনোলজির ক্ষেত্রে
যে বায়োটেকনোলজি পৃথিবীতে 9টা বেগুনের জাতের মধ্যে বাইরে থেকে একটা বিটি জিন যেটা মাটিতে থাকে, বেসিলাস থুরিনজেনিসিস নামে একটা ব্যাকটেরিয়া, এটা মাটিতে থাকে। এই ব্যাকটেরিয়া থেকে একটা জিন নেওয়া হয়েছে, এটাকে বলে বিটি জিন। এই জিনটা আমাদের বেগুনের ভিতরে ঢুকানো হয়েছে, ঢুকে এই বেগুনটাকে বলা হয়েছে বিটি বেগুন। আমাদের 9টা বেগুনের জাত, যেমন কাজলা, নয়নতারা, খটখটিয়া। রংপুরে কারে বাড়ি আছে? দারুণ। রংপুরে খটখটিয়া নামে একটা গ্রাম আছে, খটখটিয়া গ্রামের বেগুন খটখটিয়া, তার মানে খটখটিয়া গ্রামেরই বেগুন খটখটিয়া। তাহলে এবং আইনে আছে এই ধরনের গবেষণা কখনোই উৎসে করা যাবে না, উৎসে। অথচ বিটি বেগুনের ফিল্ড ট্রায়াল খটখটিয়া গ্রামেই হয়েছে, ওসব বলাই হয়েছে উৎসে করা যাবে না, এবং উৎস দেশেও করা যাবে না। তাহলে বেগুন তো বাংলাদেশের উৎসস্থল, মানে এটা কান্ট্রি অফ অরিজিন। তাহলে এই যে বায়োটেকনোলজির আইনে বায়োএথিক্সের সংজ্ঞা দেয়া হইল, বায়োএথিক্সের সংজ্ঞা দেয়া হইল, অবশ্যই দেওয়া উচিত বায়োটেকনোলজির আইনেই এটা সবচেয়ে বেশি থাকা উচিত, কিন্তু অন্যগুলোতেও না, মানে থাকা উচিত। এইখানে বায়োএথিক্স বলতে কি বলা হয়েছে এটা যদি আমরা একটু বলি, তারা এখানে বলতে চাচ্ছে যে শাখায় মূল্যবোধ, দর্শন ও জনমতের আলোকে জীববিজ্ঞান, বিশেষত জীব প্রযুক্তির উন্নয়ন ও সম্ভাব্য সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, তাই বায়োএথিক্স। ঠিক সংজ্ঞা অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা কি আমাদের দর্শন, আমাদের মূল্যবোধ, আমাদের জনমত আসলে তুলে ধরতে পারবো এই ধরনের ক্ষেত্রে? যে আমরা কি বলতে পারবো বাংলাদেশ কেন গোল্ডেন রাইস আমাদের উপর চাপাই দিতে চায়? গোল্ডেন রাইস হইতেছে আমাদের BR29 ধানের ভিতরে ইনসার্ট করা একটা জিন, যে জিনের কারণে এই কোট আনকোট সোনালী ধান নিজে নিজে ভিটামিন এ তৈরি করবে। কেন ভিটামিন এ আমাদেরকে খাইতে হবে? কারণ আমরা তো সবাই রাতকানা, তার জন্য আমাদের ভিটামিন এ খাইতে হবে। আর আমাদের মায়েরা, আমাদের দাদি নারীরা যে চতুর্দিক থেকে এই শাক লতা পাতা সমানে কুড়াইতেছে, এই থানকুনি, হেলাঞ্চা, কলমি, তেলাকুচা, যেগুলো ভিটামিন এর উৎস, তাই আমাদের ভিটামিন এ লাগছে না। তাহলে আমাকে কেন আজকে এই চালের ভাত খাইতে হবে, যে চাল সিদ্ধ করার পরে সাথে সাথে না খেলে এটা ভিটামিন এ নষ্ট হয়ে যাবে? এটা কত বিপজ্জনক। তাহলে এটা কিভাবে একজন কৃষকের পক্ষে খাওয়া সম্ভব? কিংবা আরাফাত স্যারের মতো, বা এই আমাদের স্যারের, আপনার নাম শামিমা স্যারের মতো এটা কিভাবে সম্ভব? কারণ তাকে তো ক্লাস করে গিয়ে বাড়িতে ভাত খেতে হবে, তাহলে এতক্ষণ পর্যন্ত ভিটামিন এ পাবে না, তাহলে তো তারা দুইজনেই রাতকানা হবে। তাহলে এই আমাদের সবার রাতকানা হওয়ার সমূহ সম্ভাবনা যাতে না থাকে, এই কারণে আমাদেরকে বাঁচানোর জন্য এটা একটা প্রকল্প, যে প্রকল্পে মূলত পুঁজি বিনিয়োগ করেছে বিল গেটস ফাউন্ডেশন। তাহলে বিল গেটস ফাউন্ডেশন পুঁজি বিনিয়োগ করেছে, আমরা কেন সন্দেহ করব না? এইখানে আসলে টাকার লগ্নি করেছে এই প্রকল্পে সিনজেন্টা, এটা একটা কৃষি বীজ কোম্পানি। তাহলে আমরা কেন সন্দেহ করব না? যদি এটা বাংলাদেশ সরকার করত তাহলে আমরা সন্দেহ করতাম না, সরকার আমাদের ভালোর জন্য কোনো কিছু করছে, তাহলে আমাদের অন্যরকম বিষয় থাকতো। এখন কোন একটা কোম্পানি সিনজেন্টা, আমরা কেন আসলে তাকে ছেড়ে দিব যে সে কেন আসলে আমাদের ভালোর জন্য করবে? এটা আমরা মেনে নিতে পারবো? এটা তো মেনে নেওয়াই আসলে কঠিন, কারণ এই কোম্পানিগুলাই কিন্তু আমাদের প্রাণ প্রকৃতিকে মেরে ফেলছে। সিনজেন্টা রিফিট নামে একটা হার্বিসাইড আছে, আগাছানাশক, যার ফ্ল্যাপের মধ্যে বলা হয়েছে আপনি এই আগাছানাশক ব্যবহার করলে এই ঘাস মরে যাবে, আগাছা। এখানে ব্রাহ্মী শাকের কথা বলা আছে। ব্রাহ্মী শাকের নাম, ব্যবহার আয়ুর্বেদের মধ্যে আছে, অথর্ববেদেও আছে। 5000 বছর প্রাচীন ডকুমেন্টে যে গাছের ব্যবহার আছে, একটা কোম্পানি কেন বলবে তাকে আসলে মেরে ফেলতে হবে? এইখানে হইতেছে যে আমার আপনাদের কি বলে উত্তরবঙ্গের বিখ্যাত শাক, কি নাম? বথুয়া শাকের নাম আছে, এবং ভাওয়াইয়া গানের মধ্যে আছে বথুয়ায় ফলফল করে। এখন ওইখানে বথুয়ার নাম আছে, এটা দিলে আলুর জমিতে বথুয়া শাক মরে যাবে। কারণ বথুয়ার শাক না থাকলে যে ভাওয়াইয়া গানে বথুয়া ফলফল করে, এই রূপকল্প আমি তৈরি করতে পারবো না, এটা তো আমাকে বুঝতে হবে। আমি কি খালি খাই? মানে এইটা কেন আসলে চিন্তা করা হচ্ছে যে আমাদের কাজ একমাত্র শুধু খাওয়া 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 আর শুধু প্রডিউস করা? তো আমাদের যে অন্য কাজ আছে, আমরা যে কবিতা লিখি, গান বানাই, আমরা যে বিভিন্ন কিছু করি, তাহলে এইগুলার কি কোনো দাম নাই আসলে দুনিয়াতে? বা আমাদের কি কোনো অবদান নাই? মানে
এইরকম একটা বিষয় তাকে নির্ধারণ করতে হবে, দর্শনের সংজ্ঞা নির্ধারণ করতে হবে, জনমতের সংজ্ঞা নির্ধারণ করতে হবে। কারণ আমরা যদি এখন বলি এটা আমাদের দর্শন, যে সকল প্রাণ প্রকৃতিকে বাঁচাইতে হবে, এটা আমাদের দর্শন, তখন তারা না বলবে যে এটা আবার কি ধরনের দর্শন, মানে এটা আসলে খাপ খাবে না। তাহলে আমাদেরকে আইনে এটা ঠিক করতে হবে। আপনারা কেউ জানেন কিনা জানি না, বাংলাদেশে একটা মেডিকেল রিসার্চ কাউন্সিল আছে যারা জাতীয় এথিক্স রিভিউ কমিটি তৈরি করেছে। যদি এই বিশ্ববিদ্যালয় কোনো একটি গবেষণা করতে চায়, যে গবেষণাটি বায়ো এথিক্যাল কিনা, মানে এটি মানে প্রাণ প্রকৃতির অর্থে আসলে নৈতিক কিনা, সেটা বুঝতে হইলে তাদেরকে বাংলাদেশ বায়ো এথিক্স সমিতি থেকে পারমিশন নিতে হবে। এবং ওই সমিতি প্রতি বছর একটা একাডেমিক জার্নাল বের করে, আসলে কোনো কাজই নেই, মানে বাস্তবে আসলে তো তাদের কোনো কাজ দৃশ্যমান নয়। যদি দৃশ্যমান হইতো তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে আমরা আরেকটা জায়গায় যাইতেছি। আমার একটা লেখা আছে, এখানে একটা উদাহরণ দিয়ে আমরা আরেকটা জায়গায় যাইতেছি। আমার একটা লেখা আছে আদিবাসীদের রক্ত ডাকাতি, লেখাটা আসলে এটা একটা গবেষণা। ওই লেখাটা আসলে আমি করেছি, এটা একটা ইন্টারন্যাশনাল এথনোবায়োলজি জার্নাল আছে। ওইখানে বাংলাদেশের 3 জন ডাক্তার আর একজন সে ফার্মাসির, 3 জন ডাক্তার, এবং ডাক্তার মানে একদম ডাক্তার, তারা ওই 3 জন ডাক্তার আর একজন নর্দার্ন মেডিকেলে 3 জন ডাক্তার আর একজন ফার্মাসিস্ট, 4 জনের একটা যৌথ পেপার আছে। ওই পেপারে তারা লিখেছেন তারা কুয়াকাটার রাখাইনদের কাছ থেকে, আপনার পটুয়াখালী কুয়াকাটার রাখাইনদের রক্ত নিয়ে পরীক্ষা করেছে। রক্ত নিয়ে পরীক্ষা করে তারা প্রমাণ করেছে যে আপনার রাখাইনরা হচ্ছে যে আপনার মিয়ানমারের একটি জনগোষ্ঠীর সাথে সম্পর্কিত, তাদের কানেকশন আছে। ওইটা করতে গিয়ে তারপর আমি খুঁজে পাইলাম শুধুমাত্র রাখাইন, মারমা, সাঁওতাল, মান্দি, বাংলাদেশের হাজং, বাংলাদেশের প্রায় প্রতিটি আদিবাসীদের নিয়ে এই গবেষণা হয়েছে, তাদের রক্ত নিয়ে। এবং আমার মূল উদ্দেশ্য ছিল রক্ত নিয়ে গবেষণা হোক, ডিএনএ ম্যাপিং হোক, সেটা সমস্যা না, কিন্তু তারা কনসেন্ট কিনা তাদের রক্ত নিয়ে এই গবেষণা হচ্ছে। যখন আমি এই গবেষণা করতে আসলে গেলাম, এটা সো টাফ ছিল আসলে জানা, কারণ আমি কোনোভাবেই অন্য সবগুলা পেপার অনলাইনে পাওয়া গেলেও, বা আমরা যেভাবে আসলে আমি অনেকগুলা রিসার্চ গেছি, অনেকগুলা আছে, মেম্বার আছে, যেভাবে আমি অন্য পেপারগুলা পাইছি, ওই পেপারটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, ওই পেপারটা কেনাও যাচ্ছে না। তখন আমি এখানে যে ফোন নাম্বারে যোগাযোগ করলাম, নর্দার্ন মেডিকেলের 3 যে ডাক্তার, 3 জনই আমেরিকাতে থাকে, তারা বাংলাদেশেই থাকে না। সবেদন নীলমণি যে ফার্মাসিস্ট, সে অন্য একটা বায়ো ফার্মে চাকরি করে। তাকে আমি পুরো জিনিসটা ডিটেইল প্রথম বললাম যে এই জিনিসটা আমি জানতে চাই, আমি একটা তাকে আমি পুরো জিনিসটা ডিটেইল প্রথম বললাম যে এই জিনিসটা আমি জানতে চাই, আমি একটা লেখার জন্য লাগবে। সে আমাকে 4 মাস ঘুরাইছে, তারপরে বলছে আমার কাছে তো পেপার নাই। আমি বলছি এটা কেউ বিশ্বাস করবে আপনার কাছে এই পেপারটা নাই, তাহলে ওদের কাছে গিয়ে এনে দেন। বলছে ওরা তো কথা শুনতেছে না। তারপর অনেক কষ্ট করে এই পেপারটা অন্যভাবে জোগাড় করতে হয়েছে। তো তারপরে হইতেছে আমি বলছি আমাকে কোন একটা অ্যাড্রেস দেন, আপনারা ওইখানে গেছেন। বুঝলেন আমরা তো এটা ডিসক্লোজ করতে পারবো না। আমি বলছি আপনারা তো কোনো কনসেন্টই নেন নাই। তখন ওনাকে বলছি, তখন ও আমার সাথে আর কথা বলে ওই জিনিসটা জানে, ও খুবই শেয়ানা ওই জায়গাতে, যে কারণ তারা এতে কাজ করেছে এখানে। বলছে যে এটা তো এথিক্স রিভিউ কমিটি আমাদেরকে পারমিশন দিছে। আমি বলছি আপনারা তো কমিউনিটির কনসেন্টই নেন নাই, জানেই না। এবং আপনারা চিন্তা করবেন সেই ঘটনাটি ঘটেছে সিডরের পরে তারা একটা মেডিকেল ক্যাম্প করেছে এবং বলছে যে এখানে দাঁতের চিকিৎসা দেওয়া হয়। বলছে দাঁতের চিকিৎসা দেওয়া হয়, দাঁতের চিকিৎসার জন্য মানুষ গেছে, দাঁতের থেকে তারা রক্তটা নিয়েছে। স্যাম্পল ঘটেছে সিডরের পরে তারা একটা মেডিকেল ক্যাম্প করেছে এবং বলছে যে এখানে দাঁতের চিকিৎসা দেওয়া হয়। বলছে দাঁতের চিকিৎসা দেওয়া হয়, দাঁতের চিকিৎসার জন্য মানুষ গেছে, দাঁতের থেকে তারা রক্তটা নিয়েছে, স্যাম্পল নিয়ে তারা এটা করছে। এখন আমি একজন সাধারণ মানুষ, আমি অন্য মানুষের কথা বাদ দিলাম, আমি যদি যাই, আমি যাবো তো চিকিৎসা নিতে। যেমন আপনারা কি আইসিডিডিআরবি তে গিয়েছে? ঢাকায় আইসিডিডিআরবি স্পষ্টত লিখে রেখেছে আপনার এই স্যাম্পল কোনো গবেষণায় ব্যবহৃত হবে। যদি আপনি না চান তাহলে আইসিডিডিআরবি কে স্যাম্পল দেওয়ার সময় জানাইতে হবে, তা না হলে কিন্তু এটা ব্যবহৃত হবে। একদম এটা তারা ওপেন ডিক্লারেশন দিয়ে রাখছে। এখন এটা তো কিছুই জানাচ্ছে না যে দাঁতের তারা চিকিৎসা করাইছে। আমি কিছু রাখাইনদেরকে খুঁজে পাইলাম, তারা বললো হ্যাঁ আমাদের চিকিৎসা করতে এরকম আসছিল, কি দিচ্ছে তারা জানি না, ইনজেকশন দেওয়া তো চিকিৎসা করে আসছিল। তখন আবার তাকে জিজ্ঞেস করলাম আপনারা এইভাবে এটা কানেকশন করছেন, এটা পরবর্তীতে যেগুলো জানতে পারবো ভয়ঙ্কর।
এই যে গল্পের অংশ হিউম্যান জিনোম প্রজেক্ট, এবং এটা ইয়েতে ছিল, ডিসকভারিতে ছিল, এটা বন্ধ করেছে। তাদের মূল কাজ ছিল পৃথিবীর কমিউনিটির কাছ থেকে রক্ত সংগ্রহ করে ডিএনএ ম্যাপিং দিয়ে একটা নতুন কালচারাল নেরেটিভ তৈরি করা, যে আজকে বিবেকের সাথে আরাফাত স্যারকে মিলায় দেয়া যে তারা সেম অরিজিন থেকে আসছে বা একই ভূখণ্ডে, কিংবা রবিতা না এখন একদম ঠিক বলছে, কিংবা রবিতার পার্থকে বলে দেয়া যে তারা ইহুদি। বুঝতে পেরেছেন? এটার অন্যতম বিষয় ছিল হইতেছে মূলত আসলে ইহুদি ন্যারেটিভ তৈরি করা, এবং এরকম প্রচুর পেপার পাওয়া গেছে এবং আছে, আপনারা পড়ে দেখতে পারেন। এটা হিউম্যান জিনোম প্রজেক্ট, একদম আমেরিকান একটা বড় প্রজেক্ট। হ্যাঁ, হিউম্যান জিনোম প্রজেক্ট, আমি আমার লেখাগুলো দিব, এটাতে ডিটেইল আছে এই জিনিসটা। এবং পরবর্তীতে হচ্ছে যে আপনার এই ঘটনাটা কিভাবে জানা গেল, মানে কেন আসলে আমরা এটা বলতেছি রক্তের কথাটা, যেটা ডাকাতি করা হয়েছে, সেটা ওনার কাজ শেষ, উনি আবার চলে গেছেন আমেরিকাতে। ওই কমিউনিটির একজন মেয়ে যে লয়ার হয়েছিল, যে লয়ার হওয়ার পরে এই জিনিসটা প্রথম একটা ফোরামে তুলেছিল যে আমাদের কমিউনিটির রক্ত গবেষণার নামে নিয়ে যাওয়া হয়েছিল, এটি জার্মানির একটা ল্যাবে আছে। এখন আমাদের কমিউনিটি বিশ্বাস করে কেউ মারা গেলে তার সকল কিছু হইতেছে যে সৎকার করে ফেলতে হবে, পুড়িয়ে দিতে হবে, ইনক্লুডিং রক্ত। বসে মারা গেছে 50 বছর আগে, তার রক্ত রয়ে গেছে, এর জন্য তার আত্মা রয়ে গেছে, বসে এই রক্ত আমাদের কাইন্না দিতে হবে আবার। তখন তো এটা নড়াচড়া, মানে এটা ভয়ঙ্কর বিষয় যে একজন মানুষ মারা যায় কিন্তু তার কোনো জিনিস আসলে অন্য কোথাও রয়ে গেছে। তখন জার্মান গভর্নমেন্টের সাথে আসলে ব্রাজিল গভর্নমেন্টের একটা চুক্তি হইল, তারা সকল কিছু তাদেরকে আসলে ফেরত দিল, ফেরত দিয়ে তারা তাদের মতো আসলে সৎকার করছে। তখন একটা বিষয় হয়েছে যে এইগুলা কোথায় কোথায় কিভাবে আছে, ততদিনে এইসব রক্ত দিয়ে যা যা করার দরকার পেটেন্ট এগুলো হয়ে গেছে, সব কাজকর্ম করার কথা, সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে সেটা। এখন আমরা কিন্তু কেউই জানি না আমাদের এইগুলা দিয়ে আসলে কি হবে, বা প্রাণ প্রকৃতির এইগুলার কথা আসলে আমরা যে বলছি কোন উদ্দেশ্যে কোন জায়গাতে এখন বলছি কথাটা, কারণ তা না হলে তো এটা বলারই দরকার ছিল না। এটা একটা বলার জিনিস। গ্রামের একজন মানুষ, ওনার কাছ থেকে এই যে রবিতাদির কাছ থেকে 2টা ধান নিব, এই আমাদের স্যারের কাছ থেকে 2টা পাতা নিয়ে আসবো, তেলাকুচা পাতা, এটা আবার সন্দেহের জিনিস যে এটা নিয়ে পরে কি হইতে পারে, কিন্তু এটা তো সন্দেহ করতে হচ্ছে, কারণ আন্তর্জাতিক বাণিজ্য এগুলোকে একতরফা ভাবে পেটেন্ট করে ফেলছে এবং এটাকে ব্যবহার করতে দিচ্ছে না আর অন্যভাবে। মানে আমি ব্যবহার করতে পারবো না, আমাকে ব্যবহার করতে হইলে আবারও তার অনুমতি নিতে হইতেছে। এটা হচ্ছে সমস্যা। যেমন আমরা কাসুন্দি কিনে খাই, আমরা বানাইছি কাসুন্দি, কাসুন্দি তো কোনো কোম্পানির আবিষ্কার না, অন্য কিছু হইতে পারে কোনো কোম্পানির আবিষ্কার। এখন কাসুন্দি যখন আমরা আসলে কিনে খাই, কাসুন্দি তো কোনো কোম্পানির আবিষ্কার না, অন্য কিছু হইতে পারে কোনো কোম্পানির আবিষ্কার। এখন কাসুন্দি যখন আমরা আসলে কিনে খাই, এখন যে নারী কাসুন্দি বানাইছিল, আপনি যদি তাকেই আজকে আবার কাসুন্দি কিনে দেন, তার কেমনটা লাগে? সে তো জানে কাসুন্দি বানাইতে গেলে অনেক নিয়ম আছে, যে অনেক কিছু লাগে, অনেক কিছু রিলেটেড, এটার সাথে অনেক বিষয় জড়িয়ে আছে। তো এই পরিস্থিতিতে আমরা যে জিনিসটা আসলে বলতে চাই সেটা হচ্ছে সারা বাংলাদেশ সহ পৃথিবী জুড়ে প্রাণ প্রকৃতির উপরে একটা রক্তক্ষত চলতেছে। এটা কখনো উন্নয়নের নামে, কখনো গবেষণার নামে, এটা বিভিন্ন রকম ভাবে আসলে এটা চলতেছে। এবং সেই ক্ষেত্রে আমরাও কিন্তু আসলে ভালো নেই, মানে আমরা যে আসলে এত আমাদের কথা বলছি, আমাদেরও ভালো নেই, মানে আমরা নিজেরও আসলে ভালো নেই। সেই জায়গা থেকে আমরা হচ্ছে মহাবয়ানের ডাক এই কথাটি বলতে চাই। আমরা একদমই শেষের দিকে আজকের আলাপের ইয়েটা, আমরা যখন মহাবয়ানের ডাক কথাটা আসলে বলতেছি তখন আমাদেরকে ভালো না। সেই জায়গা থেকে আমরা হচ্ছে মহাবয়ানের ডাক এই কথাটি বলতে চাই। আমরা একদমই শেষের দিকে আজকের আলাপের ইয়েটা, আমরা যখন মহাবয়ানের ডাক কথাটা আসলে বলতেছি তখন আমাদেরকে বুঝতে হবে প্রাণ প্রকৃতির এই যন্ত্রণা কিংবা এই আহাজারিটা একটা মহাবয়ান, বা আমরা বলতে পারি এটা যে গ্র্যান্ড ন্যারেটিভের অংশ, এবং আমরা সবাই আসলে ইন্টার কানেক্টেড। এইখানে আমাকে অবশ্যই পিঁপড়া, শামুক কিংবা ঝিঝি পোকা বা একটা পাতার মানে ভাষা বোঝার মতো দক্ষতা আমার নিজের ভেতরে আসলে তৈরি করতে হবে। কারণ এটা বুঝতে হবে একটি শামুক বা একটা ব্যাঙ বা একটা মৌমাছি আমার ভাষা বোঝে, মানে মানুষের ভাষা সে বোঝে। আর তাহলে আমার ভাষা বুঝতে হবে, তাহলে গাছের ভাষা বুঝতে হবে। এবং আমরা সবাই তো এখন জানি যে প্রাণ প্রকৃতির সবাই নিজেদের ভাষায় কথা বলে। গাছরা খুবই গাছ কাটতে আসছে,
বিষ দিতে গেলে সাথে সাথে গাছেরা জানায় দেয় এটা। এগুলা একদমই এখন মানে প্রমাণিত, মানে এগুলা আবিষ্কারই করা হয়েছে। গাছ শেকড়ের মাধ্যমে ইন্টার কানেকশনটা তৈরি করতে পারে। আবার আমরা যেরকম, যেমন আপনারা মানে বিশ্ববিদ্যালয়ে তো অনেকেই আছে, কিন্তু আপনারা সমমনা বলেই আসলে এক হয়েছেন। গাছেদের মধ্যেও এটা আছে। সব গাছের মধ্যে আবার নিজেদের মধ্যে কিছু আলাদা গ্রুপ বা দল আছে, হয়তোবা তারা তাদেরকে আগে জানায় সবাইকে জানানোর আগে। তো এটা সবার মধ্যেই আছে। তো আবার বিশেষ গাছের বট গাছরা বট গাছদেরকে আগে জানায়, হয়তোবা তারা তাদেরকে আগে বাঁচাইতে চায়। মানে অন্য কদম গাছে তো কদম গাছকে আগে জানায়, তারা তাদেরকে আগে বাঁচাইতে চায়। প্রত্যেকটা প্রাণ প্রজাতির মধ্যে কিন্তু এই বিষয়গুলা আছে, মানে এই ভাষাটা আসলে আছে। তাহলে এই ভাষাটা একটা গ্র্যান্ড ন্যারেটিভ ল্যাঙ্গুয়েজ, যে এই যে প্রাণ প্রকৃতির ভাষা, এটা আমরা হুট করে এইভাবে বুঝে ফেলার মতো বিষয় নয়। কিন্তু এটাকে বিবেচনা করা বা ধারণ করা আমার পরিবেশগত মূল্যবোধ বা সহজ অর্থে বা পরিবেশগত নৈতিকতা। আমি যতটুকু শুনছি, মানে আপনাদের সবার সাথে কথা হয়নি, কয়েকজনের সাথে কথা হয়েছে, আপনারা খুবই দুর্দান্ত, মানে আপনাদের চিন্তা ভাবনা আপনারা খুবই দুর্দান্ত। যেমন বিশেষত আমি এখানে স্মরণ করছি যে আমাদের মশিউর রহমান স্যার মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে ধারণ করেছেন, বিকজ মানে হি ইজ দ্য পার্ট অফ দ্য গ্র্যান্ড ন্যারেটিভ। মানে উনি এইটা অন্ততপক্ষে মানে বুঝতে পেরেছেন যে উনি আসলে একটা গ্র্যান্ড ন্যারেটিভের অংশ। সেই কারণে একটি পিঁপড়ে মারা গেলেও যে এরকম কোনো কিছু নয়, একজন মশিউর রহমান মারা গেলেও কোনো কিছু নয়। তো এটা আসলে সো টাফ, মানে আসলে ধারণ করা এটা খুব কঠিন। যে যদি এখনই আসলে চয়েস দেওয়া হয়, যে ইথিক্যাল চয়েস, যে গাছ, একটি মৌমাছি আর আমি, মানে যে কাউকে আসলে মারা হবে, আর সেই ক্ষেত্রে আসলে আমাকে আগে মেরে ফেলা হোক, মানে এরকম বলাটা আসলে অনেক কঠিন। তো এটা আসলে একটা প্র্যাকটিসের বিষয়। পারবো না আপনি মানুষের জন্য মৌমাছি বা গাছকে মেরে ফেলবেন, এটাও সহ্য করতে পারবো না। তার মানে আমাদের কোনো একটা পন্থা অবলম্বন করতে হতে পারে, পদ্ধতি অবলম্বন করতে হতে পারে, যে কিভাবে আমরা এই রকমের কাজগুলোকে আসলে এগিয়ে নিয়ে যেতে পারি, বা আমাদের কাজগুলোকে আসলে মানে কিভাবে আসলে করতে পারি। সেটা করার জন্য আমার যে বিবেচনা, আমার যে যতটুকু অভিজ্ঞতা, আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা স্থানীয় বাস্তুতন্ত্রকে বোঝাটা জরুরি। স্থানীয় বাস্তুতন্ত্র, আমি একটা একাডেমিক ল্যাঙ্গুয়েজে শব্দটা বললাম, কোন একটা লোকাল ইকোসিস্টেমকে বোঝাটা জরুরি। কোন একটা লোকাল ইকোসিস্টেমকে যদি আমি আসলে বুঝি, তাকে যদি স্বীকৃতি দেই, তাকে যদি সম্মান করতে চাই বা সুরক্ষা করতে চাই, তাহলেই সবকিছু করা সম্ভব। এখন এটা সো টাফ, মানে খুবই কঠিন আসলে বিষয়টা। যেমন একটা লোকাল ইকোসিস্টেম, যেমন এখানে একটা বিল, এই বিলের মধ্যে কিছু মাছ আছে, এই মাছ কিছু মানুষ ধরে, তারা আবার গল্প করে, খুবই কঠিন আসলে বিষয়টা। যেমন একটা লোকাল ইকোসিস্টেম, যেমন এখানে একটা বিল, এই বিলের মধ্যে কিছু মাছ আছে, এই মাছ কিছু মানুষ ধরে, তারা আবার গল্প করে, তাদের ঘরে আবার কাঁথা বানায়, কাঁথার মধ্যে আবার পুঁটি মাছ একটা মোটিভ। এত জটিল জিনিস রাখা আসলে এই গ্রামকে রক্ষা করা, এটা তো কঠিন। তাহলে আমি বুঝতে হবে যে আমি মূলত কথার কথায় ইকোসিস্টেম এই শব্দটা বলছি, কিন্তু আমি আসলে ইকোসিস্টেম জিনিসটাকে আসলে বিলং করছি। ইকোসিস্টেম সব সময় বলা হইতেছে এটা স্থানীয়। তাহলে যদি এটি স্থানীয় হয়, তাহলে স্থানীয় মানুষ খুব গুরুত্বপূর্ণ। তাহলে যদি স্থানীয় মানুষ গুরুত্বপূর্ণ হয়, তাহলে কোনো একটি গ্রামের কৃষক, জেলে, তাঁতি, এরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই গ্রামীণ জনগণের সাথে কোন একটা বিল বা ওই অঞ্চলে পাখি বা ধান বা পতঙ্গ, এদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক আমার মতো নয়। তাহলে সেই সম্পর্ক, কারণ এই গ্রামীণ জনগণের সাথে কোন একটা বিল বা ওই অঞ্চলে পাখি বা ধান বা পতঙ্গ, এদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক আমার মতো নয়। তাহলে সেই সম্পর্ক তাদের সাথে কেমন, বা এই সম্পর্ক কিভাবে বদলাচ্ছে, সেই জিনিসটা আমাদের আসলে জানা বোঝাটা জরুরি। এবং তাদের লোকায়ত জ্ঞানের মাধ্যমে এটা কিভাবে তারা প্র্যাকটিস করে, সেটাও আমার জানা বোঝাটা আসলে জরুরি। আমি এটা শেষ করে দিতেছি কতগুলো উদাহরণের মাধ্যমে। অনেক কঠিন কথা আমি বুঝতে পারছি, আমি অনেক কঠিন কথা আসলে বইলা ফেলাইছি, কিন্তু আমার মনে হয় না অনেক কঠিন কথা বইলা ফেলাইছি। কারণ এই প্রকৃতি বীক্ষণ যে কাজ করে, তারা যে লেখালেখি করেছে, তারা বুঝেই লিখুক না বুঝে লিখুক, আমি বিশ্বাস করছি তারা বুঝে লিখেছে। সেটা তো একটা চূড়ান্ত রকমের খুব ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আসলে কথা বলতেছে। আচ্ছা, কালকে রাতে যে আমার সাথে পরিচয় হলো বিবেক, মানে ও তো একজন ডিপ ইকোলজির মানুষ, বাট
যেমন ওর প্রেমিকাকে ছেড়ে দিয়েছিল, ওর প্রেমিকা পদ্ম ফুল তুলেছিল বলে। ডিপ ইকোলজি মানে আমি পারবো না কিন্তু। এখন ঘটনা হইতেছে যে ডিপ ইকোলজি একটা পাওয়া গেছে, মানে প্রেমিকাকে ছেড়ে দিয়েছে পদ্ম ফুল ছিঁড়ছে বলে। মানে আমি আবার এটা পারবো না, আমার ছোট ভাই আবার এটা পারে, যে মানে হ্যাঁ কেন বানরকে এটা করা হয়েছে, অমুক করা হয়েছে। তো ডিপ ইকোলজি বলে একটা কনসেপ্ট আছে, যে গৌতম বুদ্ধ হয়তোবা ডিপ ইকোলজি চিন্তা করেছে, কিন্তু আমি এটা হইতে পারবো না। আমি যতটুকু সম্ভব ততটুকু কথাই বলতেছি, মানে আমার পক্ষে যতটুকু আসলে সম্ভব আছে, যে প্র্যাকটিসটা আছে। কিন্তু কেউ কেউ ডিপ ইকোলজি হইতে পারে, কিন্তু যারা ডিপ ইকোলজি তাদের কথাটা বলতেছি, তাদের কষ্ট সাংঘাতিক বেশি। তাদের কষ্ট বেশি হবে, তারা অনেকের সাথেই মিলতে পারবে না, এটা সবচেয়ে বড় সমস্যা। মানে তাদের পক্ষে অনেকের সাথে মেশাই সম্ভব না। মানে তারা তো একদম তার ইয়েই করছে না, কারণ বলবে যে না সে এটা করতেছে, সে তো সারাদিন প্লাস্টিকের ইয়ে নেই। এটাকে পদ্ম ফুলের জন্য ছেড়ে দেওয়া একটি আত্মঘাতী সিদ্ধান্ত নয়? তো অবশ্যই একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে সেই পদ্ম ফুল ছেঁড়া হয়। পদ্ম ফুল ছেঁড়ারও তো একটি কায়দা আছে, কারণ পদ্ম ফুল যখন বিলে থাকে তখন একরকম, পদ্ম ফুল যখন প্রেমিকার হাতে আসে তখন তার মানে আরেক রকম। তার মানে এখানে ন্যাচারাল এবং কালচারাল এই যে উভয় অংশ, এটার মধ্যে তো একটা সমন্বয় জরুরি। সেই সমন্বয় যদি আপনার প্রেম দিয়ে হয়, আপনার ঝগড়া দিয়ে হইতে পারে, তর্ক দিয়ে হইতে পারে, ডিসকোর্স দিয়ে হইতে পারে, গান দিয়ে হইতে পারে, কবিতা দিয়ে হইতে পারে, সেই যে আন্দোলন দিয়ে হইতে পারে, সেই জায়গাটা মজবুত করা জরুরি। যদি মজবুত না হয়, পৃথিবীতে প্রচুর ডিপ ইকোলজিস্ট আছেন যারা আসলে একদম মানে তারা ওই অর্থে প্রায় বিচ্ছিন্ন হয়ে, মানে তারা অনেক কষ্টের জীবন যাপন করতে হয় তাদেরকে। যেমন মাসানোবু ফুকুওকা, ওয়ান্স টু রেভুলেশন, একদম মানে তারা ওই অর্থে প্রায় বিচ্ছিন্ন হয়ে, মানে তারা অনেক কষ্টের জীবন যাপন করতে হয় তাদেরকে। যেমন মাসানোবু ফুকুওকা, ওয়ান্স টু রেভুলেশন, ডিপ ইকোলজি। মাসানোবু ফুকুওকার, উনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট রেখে গেছেন, যে একটি খড় দিয়ে বিপ্লব ঘটায় ফেলা সম্ভব। কিন্তু ঘটনা হচ্ছে মাসানোবু ফুকুওকা তো আসলে নিজে ইয়ে করতে পারেননি, মানে বিলং করতে পারেননি। এখন আমাদেরকে এই বিষয়গুলো বিবেচনা করা জরুরি, যে কারণে আমি বলতেছি যে আমাদের বেশ কিছু স্ট্র্যাটেজিও নেওয়া যায়, যে কোন পন্থা আমরা অবলম্বন করতে পারি, মানে আমাদের পন্থাগুলো আসলে কিরকম হতে পারে। মানে আমাদের পন্থা খোঁজার জন্য আমি বারে বারে বলছি যে আমাদের স্থানীয় বাস্তুতন্ত্র থেকে আমি আসলে এটা শিখতে চাই। এখানকার কোনো একজন কবিয়া কি গান করেন, কেন গান করেন, এই গানের সাথে এই বিলের কি সম্পর্ক, মাছ পাখির কি সম্পর্ক, ওইখান থেকে আমি ফিলোসফির ন্যারেশনটা বুঝতে চাই। মানে আমার একদম হইতেছে এই ন্যারেশন বোঝার জন্য মনে করি আমি একজন কৃষকের কাছ থেকে এটা বুঝতে পারি, যে একজন কৃষক কিভাবে আসলে এই কাজটি করছেন। তিনি কিভাবে সিনথেটিক সার বা এগুলা ব্যবহার না করে একটা দীঘা ধানের জমিতে মানুষ এবং কই মাছকে একসাথে নিয়ে আসছেন। মানে উনি কিভাবে আসলে এই কাজটা করেন, কি পদ্ধতিতে করেন। তার মানে গ্রামীণ জনগণের কিছু লোকায়ত চর্চা আছে, তার অনুশীলন আছে, তার জ্ঞান আছে, এইগুলো আমাদের জানতে বুঝতে হবে। অনেক জিনিস হারিয়ে গেছে, এগুলো আমাদের খুঁজতে হবে। অনেক কিছু আছে যারা আমরা একাডেমিতে পড়াশোনা করি, তাহলে আমাদের দায়িত্ব হবে সেই গ্রামের মানুষের গল্পটাকে কোট আনকোট সায়েন্টিফিক ভাবে বলার জন্য যে যে উপস্থাপন ভঙ্গিতে এটি বলা দরকার, যে যে মশলা দিয়ে বলা দরকার, সেই মশলাগুলো আমাকে খুঁজে বের করতে হবে। কারণ ওই বিজ্ঞানটা উনি প্রমাণ করে রেখেছেন, যে উনি কেন আসলে ওই গাছ পাখির সাথে তার এটি বলা দরকার, যে যে মশলা দিয়ে বলা দরকার, সেই মশলাগুলো আমাকে খুঁজে বের করতে হবে। কারণ ওই বিজ্ঞানটা উনি প্রমাণ করে রেখেছেন, যে উনি কেন আসলে ওই গাছ পাখির সাথে তার সংসার, এটা প্রমাণিত। কিন্তু এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে এটা কিভাবে বললে আরাফাত স্যার খুশি হইতে পারে, স্যার খুশি হইতে পারে, কিভাবে বললে এটি একটি সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হইতে পারে। মানে আরো তো মানুষ আছে, কিভাবে এটা নীতি নির্ধারকের কাছে পৌঁছাইতে পারি। তাহলে এইখানে শেষ পর্যন্ত যেটা আসতেছে সেটা হচ্ছে উপস্থাপনের রাজনীতি, পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন। তাহলে পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ, যে আমি কিভাবে আসলে এটি উপস্থাপন করব। আমি কি সরাসরি এইভাবে বলবো যে না আমি আসলে চাই না এই বিল্ডিং হোক, এই বিল্ডিং হইলে 5 রকমের মাছ, 3 রকমের পাখি, 10 রকমের গাছ হারায় যাবে।
মানে কথার ভাষাটা কি এরকম হবে বলবো, নাকি আমরা গাছ লাগিয়েই বলবো? যে আমরা বলবো যে এইখানে যে 25টা গাছ কাটা হইলো, আমরা এখানে 5টা হিজল, 5টা বরুণ, 5টা কদম বা এই এলাকার উপযোগী আরো 40টা গাছ লাগাইলাম, মানে লাগিয়ে আসলে আবার বলা, এটাও আরেকটা জিনিস, আরেকটা প্র্যাকটিস। তাহলে এই ধরনটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে। এটা আবার চাপিয়ে দিলে হবে না, তখন এটা আরেকটা বিপজ্জনক। চাপিয়ে দিলে কেন হবে না, বলে যে বেশি করে গাছ লাগা, বেশি করে গাছ লাগা যে কত বিপজ্জনক বার্তা, মানে চিন্তাই করে যায় না। বেশি করে গাছ লাগানোর ফলে বাংলাদেশে এত বেশি আগ্রাসী ইনভেসিভ প্রজাতি বেড়েছিল, যার জন্য সরকার বাধ্য হয়েছিল যে আপনার ইনভেসিভ এলিয়েন স্পিসিসটা বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012-তে আইন করেছে। ওখানে আইনে বলছে যে ইনভেসিভ স্পিসিস, এবং বিকেএসপি শরীরচর্চা শিক্ষা কেন্দ্র আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলা বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012-তে আইন করেছে। ওখানে আইনে বলছে যে ইনভেসিভ স্পিসিস, এবং বিকেএসপি শরীরচর্চা শিক্ষা কেন্দ্র আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলা কাটতে বাধ্য হয়েছিল, কেটে ফেলেছে এগুলা। কেন কেটে ফেলেছে? বলছে কাটবে না কেন, কারণ এটা শ্বাসকষ্ট তৈরি করে। অ্যাকাশিয়ার যে পোলেন গ্রেন, পরাগরেন, এটা শ্বাসকষ্ট তৈরি করে, এটা হাঁপানি তৈরি করে। তাহলে এতদিন পরে কাটলো। ইউক্যালিপটাস যেভাবে আমাদের বিপুলদের এলাকার সমস্ত পানি তুলে ফেলতেছে, এখন গ্রামের কৃষক হের কি দোষ? হেরে তো দেওয়া হয়েছে হলো মেশিন দিয়ে পানি তুলে, এখন পানি তুলতে গিয়ে পানি পায় না। এখন কৃষকের মাথায় কি কোনোদিনও থাকবে যে গাছ সব পানি খায়? এটা তো মাথার মধ্যে নেই। গাছ তো পানি খাবে, কিন্তু এই গাছ যে এইভাবে পানি খেয়ে ফেলতে পারে এটা তো মাথার মধ্যে নাই। এটা তো একটা অন্যরকম ঝামেলা। তাহলে আমাদের এই যে বারে বারে বলছি স্থানীয় বাস্তুতন্ত্র, লোকালিটিতে, আউটসাইডার নয়। মানে এখানে যেহেতু অনেকেই আছে, এটা কিন্তু সেই আউটসাইডার নয়, কিন্তু সেই এলিয়েন। এলিয়েন আবার ওই যে ভিন্ন গ্রহের এলিয়েন নয়, সে আসলে এইখানে খাপ খাওয়াতে পারবে না, পরিবেশ উপযোগী না এবং সংস্কৃতি উপযোগী না। যেমন আমাদের মহাশ্বেতা দেবীর একটি গল্প আছে, মোস্ট প্রবাবলি গল্পটির নাম হচ্ছে চট্টিমুন্ডা, এরকম নাম। না না, চট্টিমুন্ডা 3 না গল্পটার নাম, এটা একটা গল্প শুধুমাত্র। এই গল্পটার মধ্যে আছে, সেটা হচ্ছে ওই মুন্ডা যে চা বাগান এলাকাতে থাকতো, সেই চা বাগান এলাকায় সে একটা চার্চে কাজ করত। চার্চে কাজ করার সময় সে চার্চে বেল বাজাইতো, ঘন্টা বাজাইতো। তো গির্জাতে ঘন্টা বাজাইতো, আর মানে চার্চের পুরোহিতরা একটা টেবিলের মধ্যে বসে আলাদাভাবে খাইতো। তো বেল বাজাইলেই আসলে খায়, বেল বাজাইলেই হচ্ছে প্রার্থনা করে, কিন্তু তাকে নিয়ে বসে আসলে খায় না। মানে এই চার্চ আসলে ওদের চার্চ বলে এখান থেকে সে চলে গেছে, মানে এই গ্রামে থেকে সে চলে গেছে। সে অনেক বছর পরে আবার এখানে ফেরত আসছে। ফেরত আসার পরে সবকিছু বদলায় গেছে 30-40 বছরে। তার মেয়েটে বড় হয়ে বিয়েটে হয়ে একদম অন্যরকম। আর ওইখানে যে বন ছিল শাল বন, এটা কেটে একাশিয়া গাছ লাগানো হয়েছে, ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে। সে এখানে এসে মানুষকে জিজ্ঞেস করছে যে এখানে তো একটা গ্রাম ছিল, এটা কোথায়? বসে এরকম। বসে এখানে একটা বাড়ি ছিল, সে কোথায়? বসে এরকম। তারপরে বলছে যে এখানে যে শাল গাছ ছিল এগুলা কই? বসে এগুলা কেটে এগুলা লাগাইছে। তারপরে ঘটনাটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সেই গাছগুলার কাছে যায়, গাছগুলার কাছে গিয়া বলে যে আমি বুঝতে পারছি তোমরাও গাছ, মানে সেটা বুঝতে পারছি যে গাছ, কিন্তু এই গাছ তো আমি চিনি না। তারপর জিজ্ঞেস করছে তোমাদের কাছে কি পাখি বসে? সে বলছে এখানে তো কোনো পাখির বাসা নাই, এখানে তো কোনো মৌমাছির চাক নাই। বলছে এগুলা কি? তবে আমি এইটা বুঝতে পেরেছি এগুলা গাছ, মানে এটাই বলে বারে বারে। পরে বলতেছে যে চিনি না। তারপর জিজ্ঞেস করছে তোমাদের কাছে কি পাখি বসে? সে বলছে এখানে তো কোনো পাখির বাসা নাই, এখানে তো কোনো মৌমাছির চাক নাই। বলছে এগুলা কি? তবে আমি এইটা বুঝতে পেরেছি এগুলা গাছ, মানে এটাই বলে বারে বারে। পরে বলতেছে যে আসলে ওইখানেও আমার কোনো জায়গা হয় নাই, আসলে এইখানেও আমার কোনো জায়গা নাই, আসলে কোথাও আমার কোনো জায়গা নেই, এই বনের মধ্যেও তোর জায়গা নেই, সব জায়গা থেকে তাকে ডিসপ্লেসড করা হয়েছে বারে বারে। তো স্থানীয় জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা যে বিপজ্জনক কাজটি করছি, আমরা ওপেন ওয়াটারে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ ছেড়ে দিছি, গ্রাস কাপ, এগুলো ওপেন ওয়াটারে মাছ নয় তো, তাহলে এটা বিপজ্জনক। কারণ এই মাছের নিজের জন্যই তো বিপদ এটা, কারণ নিজেই এখানে কোনো কুল কিনারা পাবে না, আর সে তো অন্যদের জন্য কত বিপজ্জনক। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা আসলে করেছি, এমনকি মানুষের সংস্কৃতিতেও তাই আসলে জরুরি যে যখনই বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসা হয় যেটা আসলে এলিয়েন থাকে, যেটা ইনভেসিভ
হয়ে ওঠে কিনা আমাদের সংস্কৃতির জন্য, এটা কিন্তু আমাদের জরুরি। যে যখনই বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসা হয় যেটা আসলে এড়িয়ে থাকে, যেটা ইনভেসিভ হয়ে ওঠে কিনা আমাদের সংস্কৃতির জন্য, এটা কিন্তু আমাদের বিবেচনায় ও নেওয়াটা আসলে জরুরি। সেই কারণে আমরা আসলে এটা মানে আজকের যে আলোচনাটা আসলে করেছি যে প্রাণ, প্রকৃতি, প্রতিবেশ এবং মহাবয়ানের ডাক, আমাদের কাছে মনে হয় যে আপনাদের মানে কাছে এই মহাবয়ানের ডাকের অনেক রকমের তাৎপর্য আছে। কারণ আমি তো আপনাদের পার্সোনাল স্টোরি জানি না, আমরা আমাদের ব্যক্তিগত মানে গল্প জানি না, একটি গাছের গল্প জানি না, একটা মৌমাছির গল্প জানি না, ব্যক্তিগত গল্প, কিন্তু ধারণা করতে পারি আমার গল্পের মতোই হয়তোবা, এটি শুধুই মাত্র আমার ধারণা, হয়তোবা এই গল্পগুলা ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। তারপরেও হইতেছে যে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং যেহেতু সবাইকে দেখিনি, আবারও ডিপ ইকোলজিস্ট বিবেকের কথা বলতে হইতেছে, যে তার গলার মধ্যে হচ্ছে যে সামাজিক মানে কড়ি আছে তার গলার মধ্যে, এবং মধ্যে সমুদ্রের স্মৃতি চিহ্ন রেখেছে, কোন একটা কারণ নিশ্চয়ই আছে, সামাজিক মানে এরকম। তো আমরা মূলত যে কোনো কাজে স্মৃতি বিস্মৃতির ভেতর দিয়ে যাই সকল কিছু। তাহলে এই স্মৃতি বিস্মৃতিকে কোড ডিকোড করা আমাদের একটা অন্যতম দায়িত্ব হয়। তাহলে প্রাণ প্রকৃতির কথা বললেও আমরা যে মহাবয়ানের কথা বলছি, এই মহাবয়ান শুধু মানুষের নয়, এই মহাবয়ান মৌমাছিরও বয়ান, একটি বনরুয়েরও বয়ান, একটি বট গাছেরও বয়ান, বা যাকে আসলে আমি দেখি না পঙ্খিরাজ ঘোড়া, বা যাকে দেখি না কোনো অণুজীব, তাদেরও আসলে বয়ান। সেই বয়ানের ভেতর থেকে কিভাবে আমরা আমাদের বয়ানের মানে আমরা কিভাবে এই মহাবয়ানের অংশ হইতে পারি, সেই ডাকটা শোনার জন্য আসলে নিজেদের কানকে, চোখকে বা শরীরকে বা মগজকে প্রস্তুত করাটা আসলে খুব জরুরি। কারণ প্রস্তুত না করলে খুব ঝামেলা। আমি একদমই প্রস্তুত করাটা আসলে খুব জরুরি, কারণ প্রস্তুত না করলে খুব ঝামেলা। আমি একদমই মানে শেষ যে উদাহরণটা দিতেছি এটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। সেটা হচ্ছে যে আপনার, আমি একবার খাসি একটি আদিবাসী বাংলাদেশে সিলেটে আছে তারা, তো আমি একবার খাসিদের মধ্যে যারা আদি ধর্ম পালন করে ওদেরকে বলে জেন্টিল। তো যারা জেন্টিল, আমি এরকম জেন্টিলদের একটা তাদের রিচুয়াল দেখতে গেছি, একটা পূজা। এটা হচ্ছে মাধবকুণ্ড যে জলপ্রপাত আছে, হ্যাঁ মাধবকুণ্ড যে জলপ্রপাত, ওইখানে মাধব পুঞ্জি নামে যে খাসিদের গ্রাম আছে ওইখানে। তো আমি যার বাড়িতে থাকি উনি ওই পুঞ্জির মানে ওরা মন্ত্রী বলে, মানে প্রধান, মনে করেন গ্রাম প্রধান। তো আইলিন লিংটগিরি ওনার নাম, উনি একজন পুরোহিত মানে ওদের আর কি। তো এই উনি আসলে পূজা করবে, এবং দেখা গেছে যে আপনার আমাকে বন্দি করে রাখা হয়। যদি আজকে মাছেরা আমাকে এইভাবে বন্দি করতো, বা যদি আজকে বাঘ বা বানর আমাকে এইভাবে বন্দি করে রাখে চিড়িয়াখানার মধ্যে দেখার জন্য, তো কেমনটা লাগবে দেখতে। এগুলো নিয়ে প্রচুর সিনেমা আছে। তো এই ইয়েতে তো তাকে এটা বললাম, সে বলতেছে যেটা, সেটা বললো যে না শোনেন, আমার যে অসুখ হয়েছিল, প্রথম বললো এটা আমার যে অসুখ হয়েছিল, এই অসুখটা তো এই পেঁচা নিছে। মানে তার একটা অসুখ হয়েছিল, কঠিন অসুখ, এই আইলিন যে লিংটগিরি ওরা মানুষের, এই অসুখটা এই পেঁচা তার শরীরে নিয়েছে। বলছে শুনেন, এর আগে যে এই পেঁচার অসুখ হয়েছিল, যে খোরলে ছিল, তখন যে তার অসুখটা আমি নিয়েছিলাম, তখন তো আমাকে 7-8 দিন বিছানায় পড়ে থাকতে হয়েছিল। এই পেঁচা যে অসুস্থ ছিল তারা সবাই। আমি বলছি বলে কি এটা? আমি বলছি এখন কি হবে? বলছে এখন তো এটা পূজা হবে। আমি বলছি পূজা, এই জিনিসটাই তো আমি দেখতে চাই। তো এইরকম করে 3-4 দিন থাকি, কোনোদিনও পেঁচা যে অসুস্থ ছিল তারা সবাই। আমি বলছি বলে কি এটা? আমি বলছি এখন কি হবে? বলছে এখন তো এটা পূজা হবে। আমি বলছি পূজা, এই জিনিসটাই তো আমি দেখতে চাই। তো এইরকম করে 3-4 দিন থাকি, কোনোদিনও পূজা হয় না। আমি বলছি পূজা হয় না কেন? পরে বলছে পূজা হয় না কেন কিভাবে বুঝবো? আমার তো মনের ভিতর থেকে আসে না যে পূজা হইতে হবে, মানে এটা তো ভিতরের থেকে আসতে হবে যে এখন পূজা হবে। এটা একটা ডাক, মানে বলে এটা একটা ডাক, ডাকটা আসবে তার ভিতরে থাকে নাকি। পরে হঠাৎ একদিন উঠেছি ঘুম থেকে, কোথায় গেছে ওনাকে পাওয়া যাচ্ছে না, বুঝতে তো ঝর্ণাতে চলে গেছে। তো আমি আরেকজনকে নিয়ে দ্রুত ওইখানে আসি, অলরেডি উনার পূজা করে পেছে ছেড়ে দিচ্ছে। আমি বলছি আপনি আমাকে একটু বলবেন না? আমি বলছি আপনাকে কিভাবে বলবে, কারণ আমাকে ডাকছে তো, এটা মানে আমাকেই ডাকছে এবং আমাকেই যেতেছে। আপনি কিভাবে করেছেন? বলছি কিচ্ছু জানি না কিভাবে কি করেছি, কারণ ওই ঘোরের মধ্যে আসলে সে ছিল। ঘোরের মধ্যে থেকেই আসলে ওই পেঁচাটাকে আবার ছেড়ে দিচ্ছে আসলে ওই জায়গাটাতে।
আচ্ছা, এই ঘটনাটা আমাদের গাজীপুরের থেকেই আসলে ওই প্যাঁচাটাকে আবার ছেড়ে দিচ্ছে আসলে ওই জায়গাটাতে। আচ্ছা, এই ঘটনাটা আমাদের গাজীপুরের যেটা রাজেন্দ্রপুরের যেটা রাজবাড়ি, তাতে জমিদার বাড়ি যেটা, এটা দ্বিজেন শর্মার বইতেও আছে, মানে এই লেখাটা। তো আপনার নওয়াজেশ আহমেদের বইতেও আছে। ওই রাজবাড়ির জমিদার বাড়ির একজন, মানে তাদের একজন বংশধর, যিনি একটা বৃক্ষ মন্থন বলে এটাকে, এটা একটা খুব আদি একটা ধ্যান মেডিটেশন চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো গাছকে বন্ধু তৈরি করা যায়। আপনার যদি কোনো অসুখ হয় তাহলে এটা গাছকে দেয়া যায়, শর্ত হইতেছে গাছের কোনো অসুখ হইলেও আপনাকে নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনি মারাও যেতে পারেন। কারণ গাছের এমন একটা অসুখ হয়েছে, গাছ মারা যাচ্ছে, আপনি তো মারাও যেতে পারেন। কারণ গাছ কিন্তু মৃত্যুকে মাথায় নিয়েই আপনার অসুখ। ওনার নাকি যখনই কোনো জ্বর বা কোনো অসুখ হইতো তখন গাছকে জড়ায় ধরতো, বট গাছকে, এবং বট গাছকে জড়িয়ে ধরে গাছকে ওষুধ দিয়ে দিত। কয়েক মিনিটের মধ্যে উনি ভালো হইতো। আবার গাছের যদি কোনো রোগ হইতো, এটা তারা বুঝতে পারতো, গাছের কাছ থেকে উনি ওষুধটা নিত, উনিও কয়েকদিন বিছানায় থাকতো। মানে এত জটিল একটা সম্পর্ক। তো এই রকমের যে চিন্তা বা চর্চা যখন আসলে কোনো একটা সমাজে বিদ্যমান থাকে, আমাদের কিন্তু এগুলা খোঁজা জরুরি, জানা বোঝা আসলে জরুরি। আমি বলছি না এগুলো আমাদের প্র্যাকটিস করা জরুরি, তা নয়, কিন্তু এগুলো আমাদের জানা বোঝা জরুরি আমাদের ন্যারেটিভের জন্য। কারণ তা না হইলে আমরা